আমার ঘরে কিছু ছাগল আছে, সো আমি ছাগলগুলি তোমাদেরকে পাঠাই দিই। ছাগল করে পাগলেরা। একটা জায়গায় ঢুকছি, পুরো ভক করে একটা ছাগলের গন্ধ চলে আসে। পাটি বকরি ধারি যা যে আছে জবাই করে বিক্রি করতেছে। এখন কি গরু মরে না? তার মানে অবশ্যই ছাগল মরে না। যে কোনো ব্যবসারই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ সেলস। নিঃসন্দেহে আমি বলবো মাটনের অনেক ডিমান্ড। মাশাআল্লাহ। ছাগল কেনা বেচা বা এটা এক কষায়ের হাত ধরে শুরু। শীতকালে দেখবেন মাটনের প্রচুর চাহিদা থাকে। আমি পানি দিয়ে মাল দিলাম, তুমি নিয়ে নিবা না নিয়ে নেয়, আমার তো আসলে সেলের জায়গার অভাব নাই। ছাগলের সব থেকে বড় রোগ হচ্ছে ঠান্ডা। পারচেজ যদি আপনি ঠিকভাবে করতে না পারেন, আপনি কোনো সময় কম টাকায় বিক্রি করতে পারবেন না। গায়ে কিছু পরি না পরি, এক জামা পরে আমি 1 বছর থাকি, আমার 3 বেলা খেতেই হবে। এত পড়াশোনা করাইলাম তোকে কেন? এই গরুর ব্যবসা করার জন্য? প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট সাগর হাসনাত, স্বাগত জানাচ্ছি বিজব্রো পডকাস্টে। আমাদের গ্রাম দেশে একটা কথা আছে যে এই আদা করে গাধা আর পাগল করে ছাগল। ছাগল বিজনেস নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা আমাদের মার্কেটে চালু আছে। ছাগল অনেক সেন্সিটিভ একটা প্রাণী, বাট অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু খুবই প্রফিটেবল একটা ভেঞ্চার এবং এটার খুবই চাহিদা আছে মার্কেটে, অনেক চাহিদা। কিন্তু ছাগল হচ্ছে টেক কেয়ার করা অনেক কঠিন। তো আমাদের ইন্ট্রো শুনে আজকে বুঝতে পারছেন যে আজকে আমাদের যিনি গেস্ট আছে উনি ছাগল বিষয়ে অভিজ্ঞ এবং ছাগল বিজনেসের সাথে জড়িত। জি হ্যাঁ, আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি আমাদের SM নূরে আলম ভাই, নাবিদ ওনার ডাকনাম। উনি আন্নুর অর্গানিক ফার্ম, এবং এই অর্গানিক ফার্মে তারা দীর্ঘদিন ধরে ছাগল বিজনেসের সাথে জড়িত। আমরা আজকে ইনশাআল্লাহ ছাগল ব্যবসার A to Z তার কাছ থেকে জানার চেষ্টা করব। নাবিদ ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাকে জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি আছি, ধন্যবাদ। তো শুরুতেই যেই প্রসঙ্গটা আমরা বলছিলাম যে যেই কথাটা আছে যে পাগলে করে ছাগল। হ্যাঁ, ছাগল ব্যবসা নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা আমরা শুনি। অন দ্য আদার হ্যান্ড আবার অনেক পজিটিভ নিউজও কিন্তু দেখি। যেমন ইউটিউবে আপনি দেখবেন যে খুললেই যে মাত্র 2টা ছাগল থেকে আজকে 2000 ছাগলের খামার। প্লাস আমার কাছে প্রচুর, আমি মাংস বিজনেস করি, গরুর মাংসের বিজনেস করি। মাংস ব্যবসায়ী হিসেবে আমার কাছেও প্রচুর অফার আসে যে ভাইয়া ক্যাটারিং থেকে, রেস্টুরেন্ট গুলা থেকে, বিয়ের অনুষ্ঠান থেকে অনেক অফার আসে যে ছাগলের মাংস দেন। আর সারা বছর তো আমরা আকিকা সার্ভিস দেই। সো দেয়ার ইজ এ হিউজ মার্কেট, দেয়ার ইজ এ হিউজ ডিমান্ড। সো ইনশাল্লাহ আমরা এই জিনিসগুলো জানবো। তো আগে শুরুর যদি গল্পটা আমরা আপনার কাছে জানতে চাই যে কিভাবে ভাইয়া এই বিজনেসটাতে আসলেন, এত পেশা থাকতে আসলে এই ছাগলের বিজনেসে কেন? আসলে ভাই এটা আপনার যদি শুরুর আপনাদের এখনকার স্ট্যাটাসটা যদি বলেন বা পরিচয়টা দিয়ে নেন আর কি আপনাদের বিজনেসের। হ্যাঁ, আমি আসলে ওই যে আন্নুর অর্গানিক ফার্ম আমার এটা হচ্ছে আপনার মিরপুর 12 নম্বর ইস্টার্ন হাউজিংয়ে। সো বেসিক্যালি আসলে ভাইয়া আমরা কিন্তু আপনার ছাগল ট্রেড করি, হ্যাঁ, কেনা বেচা করি। সো এইটা শুরু হয়েছে আপনার করোনার সময়, 2020-এর করোনা থেকে শুরু। সো তখন করোনার সময় আসলে হাট হবে কি হবে না এটা নিয়ে আসলে সবার ভিতরে একটা কনফিউশন ছিল আসলে। সো তখন আমার মামা উনি আর্মিতে ছিলেন, হ্যাঁ, মেজর সারোয়ার, উনি রিটায়ার্ড। উনি বললো যে আসলে মামা একটু মানুষজনকে হেল্প করতে খুব পছন্দ করে, যে নাবিদ আসলে হাট হবে কি হবে না, মানুষ আসলে কোরবানি করবে কি হবে। পরে আমি বললাম হ্যাঁ তাই তো, তাহলে চল আমরা কি একটা কাজ করি, আমরা 15টা গরু নিয়ে আসি, তাহলে মানুষজন আসলে কোরবানি করতে পারবে, আমরা একটা সার্ভিস দিলাম, আর তো একটা ব্যবসা হলো। আমি বললাম ঠিক আছে, করা যায়। সো তখন ওই করোনার ভিতরে ট্রাক ঢাকা থেকে ভাড়া করে নিয়ে গিয়ে দিনাজপুরে গিয়ে আমি গরু কেনা স্টার্ট করলাম, ওই কোভিডের লকডাউনের সময়। সো লকডাউনের সময় গরু কেনা স্টার্ট করলাম। সো ওখান থেকে 2-1টা ছবি ভিডিও মামাকে পাঠাতাম, মামা আবার ফেসবুকে দিত। করতে করতে আমাদের মিরপুর DOHS ঢাকা ক্যান্টনমেন্ট, সো মিরপুর ক্যান্টনমেন্টের লোকজন সবাই যারা মামার কলিগ বা ব্যাচমেট যারা আছে বা DOHS-এর যারা বাসিন্দা আছে, ওনারা বললো যে এটা তো ভালো একটা জিনিস, কারণ আমি গ্রামে ঘরে 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 1-2টা করে গরু কিনতেছি। সো তারা তখন মামাকে অর্ডার করা, ডিমান্ড দেওয়া শুরু করলো যে আমার জন্য তোমার ভাগ্নেকে বলো যে আমার জন্য গরু নিয়ে আসতে। করতে করতে ওনারা টাকা পাঠিয়ে দিত। সো আমাদের খুবই অল্প মানে ক্যাপিটাল ছিল। সো ওনারা টাকা পাঠিয়ে দিত, বলছে যে গরু আনার পরে সো বেশি হোক কম হোক আমরা পরে অ্যাডজাস্ট করবো। এই থেকে আসলে আমার এই ক্যাটেল ফার্ম, গরু ছাগল নিয়ে অ্যাগ্রো লাইনে আসা শুরু। ছাগল কবে আসলেন ভাই? সো আসলে আপনার এই গরুটা করার পরে কোরবানির সময় এভাবে করে আসলে গরুটা কোরবানির সময় আমাদের বেশ কিছু গরু অবিক্রিত রয়ে গেছিল। সো তখন আমরা আমাদের ওই জায়গাতে আমরা গরুগুলি নিয়ে আসলাম।
সো আসলে তখন তো অলরেডি এইসব গরু মোটা তাজা হয়ে গেছে। সো আসলে খামারটা কি আপনাদের নিজেদের জায়গায়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। সো আসলে এইটা তখন আসলে গরুটা আর কোনো মোটা তাজা হচ্ছিল না। আচ্ছা। তখন এগুলো আমরা কসাইয়ের কাছে যখন বিক্রি করতে গেলাম, সো কসাইরা আসলে খুব মানে মাংসের অনেক চেয়েও কম দাম দিচ্ছে। জি। তারপর আবার কোরবানির পরে ডিমান্ড নাই। এক্স্যাক্টলি। কি করব না করব খুবই একটা পেরেশানির ভিতরে পড়ছিলাম। সো তখন কয়টা ছিল এরকম? তখন আমরা ওইবার ৫২ টা গরু বিক্রি করি, ১১ টা গরু অবিক্রিত রয়ে যায়। ৫২ টা মাশাআল্লাহ অনেক হ্যাঁ, বিক্রি এটা করেছেন। ফরেস্ট আল্লাহর এর রহমতে মধ্যে জি। ১২ টা ছিল আনসোল্ড। ১১ টা ছিল ১১ টা। আনসোল্ড। সো পরে ওগুলি কম টাকায় বিক্রি-টিক্রি করে দিলাম। আর আমরা কিছু টাকা পেতাম এক লোকের কাছে। সো উনি বলল যে, "আসলে তো ঈদের পরে টাকা নাই। হুম, হুম। আমি একটা কাজ করি, আমার ঘরে কিছু ছাগল আছে। সো আমি ছাগলগুলি তোমাদেরকে পাঠায় দিই।" ও সো আমরা বললাম যে, "আচ্ছা ঠিক আছে, ছাগল পাঠায় দিবেন?" আমাকে বলল, "মামা কি করব?" বলি কি, "ছাগল নিয়ে আয়, তাও তো এটলিস্ট ক্যাশ করা যাবে।" হ্যাঁ, হ্যাঁ, রাইট। সো উনি ছাগল পাঠায় দিল। হুম, এই থেকে ছাগল শুরু। আমাদের ওই ফার্মের সামনে ছাগলগুলোকে আমরা আসলে দেখতামও না। সো হুম। ওখানে সামনে অনেক ঘাস-টাস ছিল তো স্টার হাউজিং এর ভিতরে। ছাগলগুলো উইদিন 2 or 3 মান্থস দেখতেছি যে খুব সুন্দর গ্রোথ হয়ে গেছে। হুম। সুন্দর চকচকে কতগুলো ছিল ভাই ওখানে ছাগল? সব মিলে আমাদের ছিল ১৮টা ২০টার মতো। আচ্ছা। সো মানুষজন এসে বলা শুরু করলো যে, "আপনারা কি ছাগল বিক্রি করেন?" হ্যাঁ, হ্যাঁ। তখনও কোনো সময় মাথায় আমরা চিন্তাও করি না যে আসলে ছাগল করব। আচ্ছা। সো তারপরে একদিন বললাম যে মামা বলল যে মামার এক কলিগ বলল যে ছাগল নিবে, খাসি নিবে। সো ওখানে আসলো, আসার পরে খাসি নিয়ে চলে গেল। এই থেকে আমাদের ছাগলে ঢোকা শুরু সো হলো। ইউ আর আ অ্যাক্সিডেন্টাল গোট জি, জি, জি। বিজনেসম্যান। হুম। আচ্ছা। সো এ থেকে শুরু হলো। তারপরে এটা এটাকে হচ্ছে ২০২০ সালেই? ২০ এর শেষের দিকে যে ওকে। কোরবানি যে সময় হয়েছিল সেই সময়। তারপর থেকে। তারপর থেকে। সো এইভাবে করে আসলে ছাগলের গোট ট্রেডিং নিয়ে শুরু হওয়া আরকি আমার। আচ্ছা, আচ্ছা। জি। আসলে এখন যদি আপনার এই আফটার 5 ইয়ার্স এটার স্ট্যাটাসটা যদি একটু বলেন ভাই। এখন আপনারা কি পরিমাণ ছাগল সেল করেন? সামনে যেহেতু ঈদ আছে, জি। মান্থলি যদি এভারেজ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেন বা এখন আল্লাহর ঈদ বাদে অন্যান্য সময়টায় আমাদের আপনারা সাপ্লায়ার বা এই এখন বিজনেসের স্ট্যাটাসটা যদি একটু এখন বলেন। আলহামদুলিল্লাহ আমাদের পার মান্থ যদি বলি আমরা B2B তে কাজ করছি। বেশ কিছু বড় আচ্ছা। রেস্টুরেন্টের সাথে আমরা মাটন সাপ্লাই করছি। ওটা বাদে যারা কিনা আমাদের এখানে আকিকার জন্য বা সাদকার জন্য আসে বা বিয়ের প্রোগ্রামের জন্য আসে, এরকম পার মান্থ 300 প্লাস মাশাআল্লাহ। বা আল্লাহর রহমতে ৩০০ হুম। প্লাস পার মান্থ আমরা অন অ্যান এভারেজ আমরা এটা সেল করছি। আচ্ছা। সো মানুষজন আসলে পছন্দ করে, কারণ কি ওই সামনে একটা খোলা জায়গা আছে তো। হুম, হুম, হুম। গ্রামীণ পরিবেশের মধ্যে মানুষ আসলো, আমার ওই খাসিটা ধরে নিয়ে আসো। সো Right. আমার ছেলেমেয়েরা আবার দৌড়ায় খাসিটা ধরে, আচ্ছা। সেটা আবার ওয়েট করে। সো বাচ্চা-কাচ্চাও পছন্দ করে। সো এই কারণে বাচ্চা-কাচ্চার সাথে বাপ-মাও আসে বিকেলবেলা। এরকম করে এটা কি লাইভ ওয়েটে সেল করেন? আমরা লাইভ সেল করি। মানে যেকোনো সাইজের গরু আপনারা একটা ফিক্সড লাইভ ওয়েটে আমরা ফিক্স লাইভ সেল করি। ওইটা সেল করেন। মানে যে কেউ আমি যদি পছন্দ করি যে এই ছাগলটা লাগবে, এটা আমি নিয়ে ওয়েটে যতটুকু ওয়েটে আসবে যতটুকু আসে, ওয়েটের একটা বার আছে। জি। বাট হ্যাঁ, আমরা সবসময় লাইভ সেল করি। লাইভ আচ্ছা, সেল আচ্ছা। করলে কাস্টমারের জন্য একটা অন্য স্বাচ্ছন্দ্য বোধ করে। হুম, কারণ একটা হুম। আইডিয়া আমি থাকে। পছন্দ করে নিতে পারতেছি। পছন্দ করে নিতে হ্যাঁ, পারতেছে। সো এটা একটা ভালো অপশন। জি। আর ঈদেও তো ভাইয়া বড় একটা বিজনেস জি, হয় আরকি। তো ঈদের আমরা নরমালি আমাদের এখানে ঈদের দিন আসলে ভাই ওই যে স্লটারিং এন্ড প্রসেসিং সার্ভিস থাকে। হুম, হুম। সো ঈদে আমরা কাস্টমারদের যারা অনলাইনে বুকিং করে, সো আমরা তাদের বাসায় হোম ডেলিভারি করি। হুম। মানে লাইভ গোট আমরা বাসায় হোম ডেলিভারি করি। প্লাস যদি কেউ আমাদের থেকে স্লটারিং সার্ভিস। সার্ভিস নিতে চায়, ঈদের দিন তারা এসে নিতে পারবে। বাট আমরা একটা জিনিস স্ট্রিক্টলি মেনটেন করি হুম, হুম। যে যার পশু তার সামনে ছাড়া আমরা পশু কোরবানি করি না। আচ্ছা, সো তাকে তার প্রেজেন্ট উপস্থিত প্রেজেন্ট থাকতে হবে, বা সে খুব একান্তই যদি না পারে, সে কাউকে পাঠাবে বা হোয়াটসঅ্যাপে বা কোনো একটা Right. ভিডিও থ্রুতে তারা দেখবে তাদের পশুটাই আমরা আসলে দিচ্ছি কিনা। সো এটা আমরা তারা আসলে মেক শিওর করি। ট্রান্সপারেন্সিটা জি, মেইনটেইন চেষ্টা করি। আমি তো ভাইয়া আপনাদের আমি কিন্তু আপনাদের পটেনশিয়াল ক্লায়েন্ট ছিলাম। আমি আপনাকে ফোন করেছিলাম। আপনি ধরেছিলেন কিনা জানি না। আমার ছাগলের জন্যে। জি। কারণ আপনার ওই ইউটিউব বা ফেসবুকের ভিডিও দেখেই মনে হয় জি। আমি সম্ভবত আপনাদের খোঁজ পেয়েছিলাম। কারণ আপনারা অনেক কম দামে ছাগল সেল করেন। জি। তো আমি নিজেও আমার বেশ ভালো একটা অ্যামাউন্ট লাগে প্রতি মাসে অন অ্যান এভারেজ। আমরা আকিকা সার্ভিসটা দিই, জি। সাদাকা সার্ভিস। যেহেতু মাংসের ব্যবসা করি, অবশ্যই। গরুর পাশাপাশি অনেকে খাসিও চায়, ঈদের সময় সেল করি। তা আমি আপনাদের ফোন দিয়েছিলাম আপনাদের ওই প্রাইস কন্টেন্টটা দেখে। আমরা প্রাইসটা এক্সপোজ না করি। জি। আপনাদের ওয়েবসাইট আছে, ফেসবুকে গেলেই আপনারা পারবেন, দেখতে পারবেন। বেশ কম দামে কিন্তু আপনারা সেল করেন। তো কম দামে বিক্রি করার তো একটা পূর্ব শর্ত হচ্ছে যে ভালো একটা সোর্সিং। সোর্স। আপনাকে কম দামে কিনতে পারতে হবে। জি। হ্যাঁ? সো এই সোর্সিং এর বিষয়ে ভাই আপনারা কিভাবে, কোথা থেকে সোর্স করেন বা কিভাবে এত কম দামে কিভাবে কিনতে পারেন? এত কম দাম বলতে হচ্ছে যে চেষ্টা করি কম দামে দেওয়ার। জি। আর যারা আমাদের যারা কিনা আমাদের থেকে হোলসেলে নিয়ে যায় তাদের জন্য প্রাইসটা আরেকটু কম থাকে। আসলে হুম, হুম। এই সোর্সিং এর যে বিষয়টা হচ্ছে যে আমরা যে ছাগল সেল করি এবং কিনি, এই মাঝখানে কোনো মিডল ম্যান নাই।
সো অনেকেই দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ থেকে বা কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা থেকে বলে যে ছাগল পাঠায় দাও। সো তারা একটা ছাগল পাঠায়, একটা ছাগল কিনলো, লেটস ধরো 10,000 টাকা দিয়ে কিনলো, সাথে আর 500 থেকে 600 টাকা ছাগলের খরচ। ওরা কি করে পার ছাগলে 300 টাকা করে বা 200 টাকা করে প্রফিট ধরে তারপর ছাগল পাঠায়। যাকে পাঠাচ্ছে তার লাভ হোক বা লস হোক, আমাদের যাত্রাবাড়ি আড়ত বলেন বা কাফতান বাজার বলেন, সব জায়গায় কিন্তু আসলে এই সিস্টেমেই বেশিরভাগ কেনাবেচা বা ছাগলগুলি পাঠাচ্ছে দূর দূরান্ত থেকে। সো আসলে এখানে আমরা কি করি, আমাদের নিজস্ব লোক, আমরা নিজেরাই কিনি, আমাদের মাঝখানে কেউ নাই, আমরা নিজেরাই কিনি এবং নিজেরাই জিনিসটা বিক্রি করি, আমাদের নিজস্বভাবে আমরা ছাগলগুলি ঢাকায় আনি। সো এই কারণে আসলে ওই কমিশনের বিষয়টা থাকে না। এবং দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় যারা ব্যাপারীরা থাকে, একটা ছাগল 8,000 টাকা দিয়ে কিনলো, বাট আপনাকে বললো যে আসলে এটার দাম 9,000 টাকা। সো কিন্তু 1,000 টাকা একটা মার্কআপ করে আপনাকে এটা কমন। সো আসলে ওইখানে ওই জিনিসটা বিগত 4 বছর ধরে 5 বছর ধরে কাজ করতে করতে ওই জিনিসটা আসলে হয়ে গেছে যে এরকম আমাদের ক্ষেত্রে হচ্ছে না বললে আসলে আমরা কম টাকায় সেল করতে পারছি। এটা কোন অঞ্চলগুলোতে ভাই কম দামে তুলনামূলক পাওয়া যাবে? আসলে ভাই আজকাল তো মোবাইলের যুগ, সব জায়গায় সেম। আসলে এটা কেনার উপরে, যে আমরা কিভাবে কিনতেছি সেটার উপর ডিপেন্ড করে। আমরা ছাগলগুলি কালেক্ট করি হচ্ছে আপনার কুড়িগ্রাম থেকে, রংপুর থেকে এবং লালমনিরহাট। আমরা এই বেসিক্যালি 3টা জায়গা থেকে আমরা ছাগলগুলি কালেক্ট করতেছি। আর ওই যেটা বললাম যে বিগত যেহেতু আমাকে তারা বা আমাদেরকে তারা যাদের সাথে আমরা কেনা বেচা করতেছি বিগত 4 বছর ধরে দেখতেছে, সো এই ফেস ভ্যালুর কারণেও তারা দেখা যাচ্ছে যে জানে যে আসলে আমরা রেগুলার এই পার্টিটা ছাগল কিনে। সো আমরা তাদের থেকে দেখা যাচ্ছে যে একটা হোলসেল প্রাইসে কিনতে পারতেছি। এটা একটা বড় সুবিধা যে যাদের কিনে আমরা কাস্টমারদেরকে একটু কম টাকা দিতে পারছি। হাট থেকে কিনছেন নাকি ওই খামার থেকে এই ধরনের কোনো হোলসেলার? হ্যাঁ, আসলে খামার থেকে আমাদের যেই B2C ছাড়া B2B তে যেরকম কোয়ান্টিটিটা আসলে মাল লাগে, হ্যাঁ ছাগল লাগে, আসলে এটা আসলে বললে সম্পূর্ণ মিথ্যা কথা হবে। ঘরে ঘরে গিয়ে কিনা এটা সম্ভবই না, আমাদের হাট থেকে কিনতে হবে, কারণ আমাদের যে কোয়ান্টিটি লাগে আল্লাহর মধ্যে। সো হাটে গেলে সুবিধা কি, হাটে গেলে ব্যাপারীর ছাগলও পাচ্ছি, প্লাস গ্রামে গঞ্জের লোকজন গৃহস্থরা আমরা পাচ্ছি। সো ওরকম করে আমাদের জন্য কিনাটা সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, জি। সো এইখানে ওই শুরুর যে প্রসঙ্গটা যে ছাগল করে পাগলেরা, হ্যাঁ এটা অফেন্সিভ হওয়ার জন্য বলতেছি না, এটা একদম ফ্যাক্ট। এই প্রসঙ্গটাতেই আসি ভাই, কারণ এই কথাটা আসে যে ছাগল খুবই অসুখ বিসুখ প্রবণ একটা প্রাণী। আমি নিজেও ছাগল কিন্তু এনেছিলাম, আমি আমার খামারে তুলেছিলাম। তো 8টা প্রথম অন টেস্টে আনলাম, 4টা মারা গেল একদম ওভারনাইট, কোনো মানে ইয়া ছাড়াই, মানে ওয়ার্নিং ছাড়াই। এরপর হচ্ছে 3টা মরো ওই 3টা জবাই করতে পারছি, আর একটা ছাগল কিন্তু আমার টিকে ছিল। এবং আমি প্রথম যে এই অ্যাগ্রো বিজনেসে যাদের সাথে একটু থেকে শেখার চেষ্টা করেছি তাদেরও সেম, তারা ঈদে এরকম অনেকগুলো ছাগল নিয়ে আসলো, টপাটপ মরা শুরু করলো। তো এই যে ভাইয়া ছাগলের যে অসুখ বিসুখ ব্যবস্থাপনা বা এই জিনিসটা কিভাবে মেনটেন করেন, মানে এই সেনসিটিভিটিটা কিভাবে ওভারকাম করতে পারছেন? আপনার মতো সেম এক্সপেরিয়েন্স আমার। যখন আমরা ছাগল শুরু করলাম, আমার যে মামার একজন যার থেকে টাকা পেতাম, সো তারপরে আসলে আমি আর মামা বললাম যে তাহলে চলো আমরা তাহলে ছাগল কেনা বেচাই করি। সো আমরা রংপুর থেকে 55টা খাসি, ছাগল, ছাগি, ভেড়া সব নিয়ে আসছিলাম। এর ভিতরে ঠিক পিপিআর এর লক্ষণ হয়েছে 16টার। সো এইগুলিকে কোনোভাবেই আমরা আসলে ডাক্তার দেখাচ্ছি, কারণ আমরা যদি আসলে মাংসের দামে কিনতেছি, মাংসের দামে বিক্রি করবো, একটা ছাগলের পিছনে আসলে 1-2 হাজার টাকা অ্যান্টিবায়োটিক খরচ করাটা আসলে এটা আমার কাছে মনে হয় যে বোকামি। এর থেকে এটা স্লটার করে মাংসে বিক্রি করাটা বেটার, কারণ ওটা আমি 1,000 টাকা খরচ করবো, ওটা আসলে কতদিন ঠিক হবে। সো যেহেতু আমি কেনা বেচা করতেছি, আমি যদি খামারি না, সো তখন আসলে আমার একটা ওখানকার ছেলে ছিল, পিচ্ছি ছেলে, ওকে বললাম যে তুমি এই 16টা ছাগলের পিছনে বসে থাকো। পিপিআর হয়েছিল আসলে, সো মুখে ঘা হলো, অনেক সমস্যা হচ্ছিল, পাতলা পায়খানা করছিল। আমি বলছি যে আমার একটা বেসিক জিনিস কাজ করছে, যে শরীর থেকে যতটুকু বের হবে ওইটাই তোমার ইনপুট দিতে হবে। ওকে দিয়ে আমি 16টা ছাগলের পিছনে বসে, তোমার কাজ হচ্ছে দিকে স্যালাইন খাওয়ানো, মরুক বাচুক কি হবে না হবে সেটা পরের কথা, এটা তো আল্লাহর হাতে। বাট তোমার কাজ হচ্ছে বসে থাকবা, ছাগল যতবার পাতলা পায়খানা করবে তুমি ততবার তাকে মুখে স্যালাইন খাওয়া, ধরে খাওয়াবা, যেমনে খাওয়াবা, কিভাবে খাওয়াবা সেটা আমি জানি না। সো আল্লাহর রহমতে ওখান থেকে 5টা ছাগল বাঁচছে, 11টা ছাগল মারা গেছে। 11টা, হ্যাঁ। বাট এটা করার প্রথম লটেই বাট এটা করার পরে আমি আসলে বুঝে গেছি যে আসলে বলতে আমার একটা সাহস আসছে যে না ঠিক আছে, এবার আমি একদমই নতুন, 16টার ভিতরে 5টাকে তো বাঁচাতে পারছি, মানে আল্লাহ চাইছি বলে নিঃসন্দেহে, বাট চেষ্টাটা করতে পারছি। সো এই করে আমার এটা টিকাইতে হবে বলে শুরু। আসলে ছাগলে ভাইয়া রোগের শেষ নাই, মানে অনেক টাইপের রোগ। ছাগল হ্যান্ডেল করতে গেলে পিপিআর আছে, খুরা রোগ আছে। সো
আমরা আসলে ছাগল যেহেতু কেনা বেচা করতেছি, বেশিক্ষণ রাখতেছি না। সো আসলে সেক্ষেত্রে আমরা ছাগলের পিছনে ওরকম ট্রিটমেন্ট পারপাসে এরকম কোনো খরচ করি না। হ্যাঁ? যেহেতু দেখা যাচ্ছে আমাদের যেগুলো একটু বেশি অসুস্থ হয়ে যাচ্ছে বা একটু আমরা বুঝতে পারতেছি কসাইরা এসে নিয়ে যাচ্ছে। আমাদের আশেপাশে যারা কসাই ভাইরা আছে বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে যাচ্ছে। সো ওরকম ট্রিটমেন্টের পিছনে ওরকম খরচ করি না ছাগলের। আচ্ছা, এমনি ইউজুয়ালি এই ২ টা রোগ হয় যে পিপিআর আর খুরা রোগ। পিপিআরটা একটু সময় নিয়ে হয়। পিপিআর হয়, খুরা রোগ হয়, আরো ওই অ্যানথ্রাক্স আছে, অনেকগুলি রোগ আছে। রিসেন্ট টাইমে কিছুদিন ধরে দেখতেছি ছাগল, অনেক ভাইরা আছে যদি এই ভিডিও দেখে তারা দেখবে ছাগল হঠাৎ করে ঘুরতেছে, হ্যাঁ, মাথা ঘুরায়, মাথা ঘুরাচ্ছে। একদিন ভাবলাম যে কেন এটা ঘুরাচ্ছে, ছাগল জবাই করলাম, জবাই করে ব্রেনের ভিতর দেখি যে পানির মতো একটা টিউমার হয়েছে। সো ছাগলের এটা কি রোগ না রোগ আসলে আমি জানা নাই, যেহেতু ভাই আমি খামারই না। সো বুঝলাম যে এরকম হইলেও মানে অনেক ছাগলের ক্ষেত্রে এরকম হয় যাদের মাথা ঘুরায়। সো এটা একটা ছাগলের রোগ। সো এটা অনেকেই আরো ভাই ছাগলের সব থেকে বড় রোগ হচ্ছে ঠান্ডা। রাইট। গরমে ঠান্ডা লাগে, শীতে ঠান্ডা লাগে, বৃষ্টি পড়লে ঠান্ডা লাগে, বেশি গরম পড়লে ঠান্ডা। এবং এই ঠান্ডা যদি আপনি কোনোভাবে কন্ট্রোল করতে না পারেন তখনই আসলে অন্যান্য রোগগুলি এটার সাথে আসতে থাকে। ঠান্ডার পরে খাওয়ার ক্ষুধামন্দা, পেট ফুলে যাচ্ছে, তখন আমরা একটা আদার রস দিই। এগুলি খুবই মানে অল্প সময় এগুলিকে হ্যান্ডেল করা সম্ভব। বাট ওই ঠান্ডা লেগে গেলে ওর খাওয়ার রুচি কমে যায়, তখন আস্তে আস্তে ডায়রিয়া শুরু হয়, মুখে ঘা শুরু হয়, বিভিন্ন প্রবলেম ছাগলের। এইগুলার কি কোনো বেসিক ট্রিটমেন্ট করেন বা এমনি ডাক্তারদের সাথে আপনার? ভাইয়া আসলে সত্যি কথা বলতে বিগত 4 বছর ধরে হ্যান্ডেল করতে আমরা তো মোটামুটি একটা বুঝে গেছে আসলে ডাক্তাররা করি না বলতে ডাক্তারের ভিজিট সবকিছু মিলায় ছাগল প্রতি যদি আমি হিসাব করি, যেহেতু আমি আসলে ভাই আমি যদি কেনা বেচা করতেছি, আমার ছাগল প্রতি একটা কস্টিংটা আসলে আমার এটা হয় না, মানে পোষায় না। সো সেক্ষেত্রে আমরা নর্মালি ওই পেট ফুলে গেলে আদার রস খাওয়াচ্ছি, ঠান্ডা লাগলে আমরা ওই রেগুলার আগে ডাক্তার যেসব ট্রিটমেন্ট করতো, যে কিছু মেডিসিন দিত, তারপর আমরা কিছু স্যালাইন দিই, কিছু ওই নো এফএমডির কিছু আমরা ওই যে পানির সাথে মিক্স করে দিই। এরকম করে এভরি উইকে আমরা এই জিনিসটা করি। প্লাস সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা আমাদের যেই জায়গায় ছাগলগুলি থাকে আমরা উইকে 2 থেকে 3 দিন আমরা ডেটল বা ব্লিচিং পাউডার দিই। এমনি তো আপনাদের মনে একটু আরেকটা বড় সুবিধা হচ্ছে যে খোলামেলা জায়গায় ওদের ছেড়ে পালেন, খোলামেলা জায়গায় সময়টা দিনের বেশিরভাগ সময় আমরা ছেড়ে রাখি, বেশিরভাগ সময় মাটির সংস্পর্শ, রোদ, ভিটামিন ডি সবকিছু পাচ্ছে। বাট আসলে বেশি দিন তো পায় না ভাইয়া, ছাগল তো একটা পিচ্চপের মতো 2 থেকে 3 দিন থাকে। বাট ওই রোগের ক্ষেত্রে যেটা বলবো আসলে ওই ঠান্ডাটা সব থেকে মেন প্রবলেম। ঠান্ডার কারণে এটা এইখানে ভাইয়া এখন যদি আমরা ফুড ম্যানেজমেন্টটা, যেহেতু আপনি ফার্মিং করেন না, তারপরে তো আপনার সার্টেন একটা পিরিয়ড থাকে সবসময় আপনার হাউসে ছাগল থাকছে। সো আপনি এবং ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে করছেন। আমিও নগর ফার্মার, আপনিও নগর ফার্মার। আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ থাকে, তার মধ্যে ঘাসের অভাব একটা, হ্যাঁ, তারপরে ভুসি বা এই খাবারগুলো বেশ ভালো দামে কিনতে হয়। সো এই ফুড ম্যানেজমেন্টটা সম্বন্ধে যদি একটু বলেন ভাই, আপনি কিভাবে এটা হ্যান্ডেল করেন? আমাদের ওই স্টার হাউজিং এর সামনে তো আসলে অনেক খোলা জায়গা এখন পর্যন্ত আছে। অনেকে আসলে প্লট ওনার যারা আছে তারা আসলে এখনো বাড়ি করে নাই। সো ছাগলগুলোকে আসলে আমরা এরকম করে ছেড়ে দিই। সো এখানে একটা বড় আমাদের প্লাস পয়েন্ট, ফুড কস্টিং এখানে কমে যাচ্ছে একটা। সেকেন্ড বিষয় হচ্ছে আমরা এভরিডে সন্ধ্যার সময় ছাগল ঢোকার জন্য ওই বডি ওয়েটের একটা সার্টেন একটা আমরা মেনটেন করে ওদেরকে একটু ভুসি দিই, যাতে কিনা দানাদার দিই, শুধু ভুসিটা দিই আমরা। হ্যাঁ, সো আসলে যাতে কিনা ছাগলের যাতে একটু দেখতে সুন্দর লাগে এবং একটু দানাদার হলে ওদের জন্য সুবিধা। আর বর্ষাকাল যখন হয় তখন আমরা আশেপাশ থেকে কলা গাছ বা বিরুলি আর রাস্তা থেকে ছাগল খুব পছন্দ করে। এটা কি খাওয়ান দেন? হ্যাঁ, আমরা রাস্তা থেকে পাতা যা পাই আমার ছেলেবেলে আছে নিয়ে আসে। আপনার ফুড কস্ট একদমই লো আল্লাহর মতে, মাশাআল্লাহ। সো এটা একটা বড় জিনিস। আবার হচ্ছে যে আমরা আমাদের কুড়িগ্রাম থেকে আমাদের কাঁঠাল গাছে কিছু সোর্স আছে, রংপুরে কিছু মালবেরি গাছের পাতা আছে, এটা পছন্দ করে। সো এগুলি কিছু পাতাগুলো নিয়ে আসেন। পাতাগুলো সব সময় না, বর্ষাকালে, কোরবানির সময়। সো এরকম বুঝে কারণ ওই পাতা আনাও তো একটা খরচের বিষয় আছে। সো কোরবানির সময় বেসিক্যালি আমরা শুধু পাতাতে ফোকাস হয়ে যায় তখন। সো বাট এমনি সারা বছর যদি চিন্তা করি ভাই, আসলে আমার ওখানে খাবার খরচ আল্লাহর রহমতে অনেক কম, এই কারণে বিক্রিও করতে পারি কম টাকা। এটা একটা বড় জিনিস। এটা একটা আপনার বড় প্লাস পয়েন্ট আল্লাহর রহমতে। জি, আপনার ফুড ম্যানেজমেন্টটা আপনি করতে পারতেছেন। একটু আগে আসলে যে বাইজিদ ভাইয়ের সাথেও আলাপ ছিল যে এরকম যদি ছাগলে খাবার ম্যানেজমেন্টটা করা যায় প্রপার এবং যদি খোলা জায়গায় পালন করা যায়, তাহলে আসলে ছাগলের চেয়ে প্রফিটেবল ফার্মিং মনে হয় না কিছু আছে। তা আমি ওইখানে বললাম যে আসলে ছাগল আমাদের চাপাই নবাবগঞ্জ বাবা এই যে ম্যাঙ্গো বেল্ট যেটা আছে আমাদের,
আম গাছের নিচের যে খোলা জায়গাটা, মানে নিচু যে অব্যবহৃত যে জায়গাটা, এই জায়গাটা একটা আদর্শ জায়গা হতে পারে ছাগল পালনের জন্য। উপরে আম হচ্ছে, নিচের যে জায়গাটা অব্যবহৃত আছে ওইটাতে ছাগল ছেড়ে পালছি। এই ধরনের যারা আছে, যাদের এই সুযোগটা আছে, তাদের জন্য ছাগল তো ওয়ান্ডারফুল একটা সলিউশন। অবশ্যই নাটোরের দিকে বা আপনি যেটা বললেন যে চাঁপাইনবাবগঞ্জ, অনেক লোকে কিন্তু করতেছে, রাজশাহীর দিকে আম বাগান আছে, তারা কিছু কিছু ছাগল। কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে যে যখনই আসলে অল্প ছাগল 5টা 10টা হবে ঠিক আছে, বাট যখন আপনি কমার্শিয়াল পারপাস চিন্তা করবেন তখনই আসলে সব জিনিসটা ডিফারেন্ট হয়ে যাবে। কমার্শিয়াল পারপাসে গেলে তখন আপনার কমার্শিয়াল একটা ওদের সেট করতে হবে। আপনি কস্ট এফেক্টিভই সেট করলেন, বাট সেট করতে হবে, লোক রাখতে হবে, ঠিকভাবে খাচ্ছে কি খাচ্ছে না মনিটর করতে হবে। আর হচ্ছে যে ধরেন যে আপনার ফার্ম হাউস, আপনার আম বাগান আছে, কথার কথা 10 একর জায়গাতে একটা আম বাগান আছে, আমি বললাম 20টা ছাগল কিনে এনে রেখে দাও, সো ওইটা এক বিষয়। আর যখন আসলে 500 ছাগল করবেন, 1000 ছাগল করবেন, আপনি দেখেন আমাদের বাংলাদেশে আসলে এরকম কমার্শিয়াল ছাগলের খামার কয়টা আছে? খুবই কম। ওয়েস্ট বেঙ্গলে, ইন্ডিয়াতে যেরকম আমরা দেখি 1000-1200, হ্যাঁ, বাট এর থেকে বেশি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না। 1500-2000 ইউটিউবে দেখি, আমাদের বাংলাদেশে এরকম কি আমার জানার মতো 1000-1200 ছাগলের কোনো ফার্ম আছে নাকি আমি আসলে জানি না। 200-250-300 পর্যন্ত আমি দেখছি, বাট এর থেকে বড় আমরা কেন নাই ভাই? এটা আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় আসলে এটা ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা ম্যানেজমেন্ট বড় বিষয়। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে এত ছাগলের চারণভূমি কিন্তু আছে, বাট একসাথে ছাগলের জিনিস হচ্ছে যে পিপিআর যখন হবে একটা রোগ, যেমন আমার মুরগির ক্ষেত্রে যখন নিউক্যাসল ডিজিজ যখন হয় তখন কিন্তু একসাথে পুরো হাউস শেষ। ছাগলের ক্ষেত্রে পিপিআর হলে এই জিনিসটা ম্যানেজ করাটা, এবং দেখা যাবে যে যারা এরকম কমার্শিয়াল ফার্মিং করবে তার একটা প্রপার একটা ভেট রাখতে হবে তাদেরকে, মানে তখন তার খরচটা বেড়ে যাবে। আপনি এখন যে প্রাইসে দিতে পারতেছেন ওইটা তখন আর দিতে পারবেন না কমার্শিয়ালি করতে গেলে। বাট কমার্শিয়ালি দিতে না পারলেও আপনি যদি একটা 24 মান্থসের বা 36 মান্থসের যদি একটা প্রজেক্ট করেন, আপনার কিন্তু ওখান থেকে হিসাবে প্রফিট হওয়ারই কথা। বাট তখন কিন্তু এটা বড় চ্যালেঞ্জ, কত টাকা ইনভেস্ট করতে হবে। সো আপনি যখন 2000 ছাগল করবেন, ছাগলের একটা ইনভেস্টমেন্ট আছে, এবং দেখা যাবে যে আবার তখন আবার ওই যে একই ব্রিড থেকে যদি ব্রিড হয় তখন বাচ্চার গ্রোথ ভালো হয় না, সো সেম লাইনের ব্রিডিং করা যাবে না, সো ডিফারেন্ট পাঠা রাখতে হবে। এগুলো মেনটেন, মানে প্রপার একদম প্ল্যান করে ক্যাপিটাল নিয়ে সুন্দর করে কীভাবে কি ম্যানেজ করবে, এরকম করলে অবশ্যই সম্ভব না কিছু নাই। আপনি কেনিয়া দেখেন, নাইজেরিয়া দেখেন, ওদের কিন্তু অনেক বড় বড় ছাগলের খামার আছে। ওরা এক একটা ছাগলের খামার 500, 1000, 1500, 2000 করে আছে। ওরা কি করতেছে, লো কস্ট কাট দিয়ে ওরা শেড করতেছে, কিছু নাই। ওরা আমরা যেমন ছাগল একটু মাচাই, সবাই ছোটবেলা থেকে শুনে আসছি, বা একটু উঁচু জায়গায় রাখা, ওরা উঁচু জায়গায় রাখে, মানে ওদের জিনিসটা খুবই ডিফারেন্ট। ওরা মাটিটা কি করে এরকম করে রাখে, মানে একটা ছোট টিলার মতো করে রাখে, ডিপির মতো করে রাখে। সো ছাগল যখন মলমূত্র ত্যাগ করে এটা অটোমেটিক একটা জায়গায় চলে আসে। সো এটা কিন্তু একটা খরচ কমানোর একটা ভালো বুদ্ধি। সো ওরা আবার ওই ছাগলগুলিকে দেখা যাচ্ছে ওদের ফ্রি রেঞ্জ ওরা ছেড়ে দিচ্ছে, সারাদিন ঘুরে আসছে, বাইরে মাঠ থেকে খাচ্ছে, খেটে চলে আসতেছে। সো হচ্ছে আমাদের দেশে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে আমি একজনকে দেখছি ওনার ফার্মে, সো প্রায় 200-300 জন। এইখানে ভাই একটা মানে কেন নাই, এটাকে একটা কারণ, আমাদের যে ব্রিড যেটা লোকাল, আমরা যেটা ব্ল্যাক বেঙ্গল বলতেছি, এটার মাংস খুবই সুস্বাদু, এটাতে ডাউট নাই, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্রিড। বাট এইটার তো ইল্ড অনেক কম ভাই, মানে গ্রোথ অনেক কম। আমরা এভারেজ যেটা জানি যে পার ডে 65 গ্রাম করে বাড়ে একটা ছাগল। আবার যে আপনি কেনিয়া বা আফ্রিকান যে ব্রিড গুলা, এটা কিন্তু ইল্ড অনেক ভালো, এটা প্রফিটেবল হওয়ার কথা আমাদের চেয়ে। এটা কি একটা কারণ আমাদের ব্রিডের? না, এটা অবশ্যই একটা কারণ বলতে ভাই, আপনার বিশুদ্ধ হালাল মাংসের অথেন্টিক স্বাদ পাওয়া অনেক বেশি সহজ। হাজারো মানুষের বিশ্বাস আছে বিফওয়ালার সাথে। নিশ্চিন্তে অর্ডার করুন এখনই। আপনি যেমন ইল কম যেটা বললেন, কিন্তু ওর তো আবার বাচ্চা হচ্ছে বেশি। ব্ল্যাক বেঙ্গলের 3টা 4টা 5টা পর্যন্ত বাচ্চা দিচ্ছে, বাট 5টা বাচ্চা সবগুলি বাচ্চা যে সুন্দর গ্রোথে হয় তা না। বাট আমরা ধরতে পারি 3টা বাচ্চা হলে, 3টা বাচ্চা যদি আপনি ঠিকভাবে ধরতে পারেন, যদি ওটাকে বাঁচাতে পারেন, 6 মাস বছরে 2বার বলে, বাট আসলে বছরে 2বার হয় না, 14 মাস 15 মাস লেগে যায় কনসিভ করে আবার পুনরায় বাচ্চা দিতে। সো 14-15 মাসে যদি আপনি 6টা বাচ্চা থেকে যদি 4টা-5টা বাচ্চা বাঁচাতে পারেন, সো এটা তো আমি বলবো যে খুবই ভালো একটা প্রজেক্ট। আচ্ছা, হ্যাঁ, মাংসের গ্রোথ নাই, কিন্তু ভাই আপনি আর কি জিনিস চিন্তা করে দেখেন, আমি আজকে
বারবারি একটা ছাগল আমি রাখলাম, বারবারি হোক বা আরো অনেক ভালো ভালো জাত আছে, তোতাপুরি আছে, আমি 50,000 টাকা দিয়ে কিনলাম, 40,000 টাকা দিয়ে কিনলাম। যদি আমার এই ছাগলটা অসুস্থ হয়, আমি এটা আসলে কিভাবে বিক্রি করবো? আমি কিন্তু আসলে ওই ছাগি হলে 850-900 টাকা রেটে বিক্রি করতে হবে, খাসি হলে 1100 টাকা 1200 টাকা রেটে বিক্রি করতে হবে। তারপর যখন দেখবে অসুস্থ, বলবো যে আরো 100 টাকা করে কম দাও। সো আসলে আমি কিন্তু কিনছি 50,000 টাকা, 50,000 টাকা বাদ দেন 30,000 টাকা দিয়ে কিনছি, কিন্তু ওর তো গায়ে আসলে 30,000 টাকার মাংস নাই। সো যদি আমি ব্ল্যাক বেঙ্গলও যাই, আমি কিনলাম 8,000 টাকা দিয়ে, অসুখ হলো, অ্যাটলিস্ট কিন্তু আমি দেখা যাচ্ছে 60% 70% টাকাটা ক্যাশ করতে পারতেছি। সো এটা একটা বড় জিনিস। এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনার চাহিদা আছে, আপনার বাসায় প্রোগ্রাম হলে আপনি দেশি ছাগল খুঁজবেন, কিন্তু কেউ খুঁজবে না যে চলো আমি গিয়ে গারলের মাংস, কালে ভদ্রে তোতাপুরির মাংস আমি খাবো। এটা ঈদের সময় মানুষ শখ করে নেয়, শখ করে মানুষ দেখা যাচ্ছে আমি 2টা ছাগল পালবো, একটা তোতাপুরি পালবো, একটা বারবারি পালবো, শখের ছাগল। এই কারণে আসলে আমি কোনো সময় উন্নত জাতের ছাগলের দিকে যাই নাই, বিকজ আমার ফার্স্টে মাথায় একটা জিনিসই আসছে যে যদি আমার অসুখ হয়, বাট আমি তো আসলে কোনো দাম পাবো না, চামড়া ছিলে ফেললেই তো এটা তখন নর্মাল মাংসের দামে দিতে হবে। এই প্রসঙ্গেই আসলে আমাদের এর আগে একটা এপিসোডে আমাদের যে বাইজিৎ ভাই বলতেছিলেন যে আসলে মানে আমাদের এই যে ফ্যাটেনিং যে খামারগুলা, আমরা এই সবসময় টেনশন বেশি থাকে কেন আমাদের? কারণ আমরা হচ্ছে কিন্তু ঈদকে কেন্দ্র করে, ঈদকে টার্গেট করে এই গরুগুলা ডেভেলপ করি আমরা। এক একটা গরুর মাংসের দাম পড়ে যায় 1,500, 2,000, 2,500 টাকা। হ্যাঁ, এই গরুটা যদি সামহাও বিক্রি না হয় বা যদি কোনো অসুখ বিসুখ হওয়ার কারণে কেটে ফেলতে হয়, আমাদের কিন্তু বিশাল একটা লস হয়। সো সবচেয়ে উত্তম হচ্ছে যে আপনি মার্কেট প্রাইসে প্রোডাক্ট ডেভেলপ করবেন। আমাদের গরুর ক্ষেত্রে সেম থিং গোস টু দ্য ভাই গোট, আপনি যেটা বললেন একদম সেম। সবকিছু মার্কেটে যেটা আমাদের লোকাল মার্কেটে যেটার চাহিদা বেশি বা লোকাল মার্কেটে যেই প্রোডাক্টটা চলতেছে ওই অনুযায়ী যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে, মুরগির ক্ষেত্রে আমি একই জিনিসই বলবো। সবই অনেক বড় বড় মুরগি আমরা দেখছি 3,000 টাকা 4,000 টাকা, বাট আমি আপনারটা আমি নিজে মানে কয়বার যাবো সে আমি ওরকম কেদারনাথ মুরগি কিনতে? আসলে এটা যাবো না। আমি কিন্তু গিয়ে ঘরের পাশে বাজারে গিয়ে পাকিস্তানি মুরগি কিনবো, কক খুঁজবো বা দেশি খুঁজবো। অনেকে দেশি খায়। সো আসলে কেউ কোনো সময় ওই জিনিসে খুবই ওটার নিশ কাস্টমার, ওটার জন্য আসলে হ্যাঁ একটা হচ্ছে শখের বসে যেটা বললাম, বাট আসলে যারা কিনা গরু করতেছে তা তো অবশ্যই আমার থেকে তারা অনেক অনেক অনেক, আপনি অনেক 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 এক্সপিরিয়েন্স। বাট আমার কাছে মনে হয় যে প্রোডাক্ট লাইনে অ্যাটলিস্ট ওই জিনিসটা যদি না হয় যে আমার কোরবানির সময় গরু বিক্রি হলো না, যাতে সামহাও আমি এই জিনিসটাকে ক্যাশ করতে পারি, বা অন্য আমার আর একটা জিনিস আছে, আরেকটা প্রোডাক্ট আছে, এটা দিয়ে এটাকে আমি কভার করতে পারবো। সো ওরকম প্রোডাক্ট আসলে যে কোনো বিজনেসে রাখাটা আমার কাছে মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ। এক্স্যাক্টলি, মানে হচ্ছে যে শখের জিনিস বা আপনি যেটা বললেন যে নিশ বেসড, ওইটা করতে পারি, বাট এটা খুবই লিমিটেড বা কাস্টমার বুঝে। যদি আমার ওইরকম কাস্টমার থাকে, আমি যেমন বড় গরু করেছিলাম ভাই আমাদের এখানে, কিন্তু আমি বিক্রি করতে পারি না। 2 বছর বেচতে পারি না একটা গরু, প্রায় বেশি বড় না, ধরেন এই 500-550 হবে। আমার জন্য এটা which is big, আমার জন্য হ্যাঁ। সো আমি পরে অ্যানালিসিস করে দেখলাম যে আমার যে কাস্টমার বেস, এটা আসলে এই বড় গরুর জন্য তারা রেডি না আর কি, বা তারা স্পেন্ড করবে না। মিডল ক্লাস, হায়ার মিডল ক্লাস, এই রেঞ্জের লোকজনের সাথে আমার কানেকশনটা বেশি। সো আমি ওই পথেই আর যাইনি। আমি সব এখন ছোট ছোট গরু 70-80, 1 লাখ 1,20,000 এই রেঞ্জে, মানে ডিমান্ড সবসময় বেশি থাকে কোরবানির সময়। কারণ আগের দিনে ছোটবেলায় কিন্তু আমাদের সময় যেমন ছিল, আব্বা বা আমরা বাসায় থাকতাম তো 7 জন মিলে বা 5 জন মিলে কোরবানি ভাগে হতো। এটা এখন আবার চালু হয়েছে, বাট ভিতরে কিন্তু সবাই যারা একজন মানুষ তারা চিন্তা করে আল্লাহ ভাগে দিব, কি হবে না হবে, থাকে না পাশের বাসায় নেইবার কি ভাববে না ভাববে, আমি তাহলে একটা কাজ করি, আমার বাজেট কম 70-80 টাকার ভিতরে। বাজেটও তো মিলানো যায় না, ধরেন বাজেটে মিলানো যায় না। আপনার সাথে আমার ভালো খাতির রিলেশন ভালো, আপনি দিবেন 1.5 লাখ টাকার। জি এটা একটা বড় বিষয়, আমার বাজেট কম, আমি 1 লাখ টাকার দিব। সো এইটাকে ওই 70-80 টাকার গরু, 1 লাখ টাকার গরুর ডিমান্ড সবসময় বেশি থাকে। সো ওটা সবার জন্য, আমাদের মতো মিডল ক্লাসের লোকজন সবাই কিন্তু আমরা ওই গরুটা পছন্দ করি যেটা নিয়ে আপনি এখন কাজ করতেছেন। মানে ওই যে পয়েন্টটা আসলো যে মানে এটা বিজনেসম্যানদের জন্য আমাদের এটা টেক অ্যাওয়ে, যে আসলে ভাই ট্রেডিশনাল লাইনে থাকাটা বেটার। মানে মার্কেটে যেই প্রোডাক্টটা চলতেছে ওই প্রাইস অনুযায়ী আমাদের আসলে বিজনেস করা উচিত। বেশি এক্সোটিক জিনিস, বেশি ফ্যাশনেবল বা বেশি হাই এন্ডের জিনিস, এটা আসলে খুবই রিস্কি হয়ে যায় সবার জন্য, আসলে না। আবার দেশি গরু তো ভাই আপনি আরো ভালো জানবেন, দেশি গরু তো মনে হয় রোগবালাই কম হয়, কিন্তু আপনি যে গ্রোথটা যেটা চিন্তা করেন যে আপনি আপনার খামারে রাখবেন, ইল্ড কম দেশি গরুর ক্ষেত্রে, যে আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো। সো এটা আর একটা কিন্তু চ্যালেঞ্জ। আপনি আপনার খামারে গরু রাখলেন, 3 মাসে যে এক্সপেক্টেড গ্রোথ হওয়ার কথা সেটা হলো না। সো এটাও কিন্তু আরেকটা লসের। সো এখানে চ্যালেঞ্জের বিষয়টা আসছে ভাই, আমাদের গরুর বিজনেসে তো অনেক ধরনের চ্যালেঞ্জ
ছাগলের চ্যালেঞ্জটা অনেক বেশি, হ্যাঁ, ডাইমেনশনটা ডিফারেন্ট। জি। আর কি চ্যালেঞ্জ আছে ভাইয়া, যে এই রোগ বালাই বা এই যে কেনা, এই সবের বাইরে একজন বিজনেসম্যানের জন্য আর কি চ্যালেঞ্জ আছে এই সেক্টরে? যদি ছাগলের ব্যবসা করতে চায়, ছাগলের ব্যবসা সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে রোগ বালাইটা। যেহেতু ট্রেডিং এর ভিতরে আছি, রোগ বালাইটাকে আমি চ্যালেঞ্জ ধরলেও আমি ধরতেছি না আপাতত, বানায় ফেলতে পারছেন। সো সবথেকে বড় বিষয় হচ্ছে ছাগল কেনা। আপনি যদি কিনতে পারচেজ যদি আপনি ঠিকভাবে করতে না পারেন, আপনি কোনো সময় কম টাকায় বিক্রি করতে পারবেন না। এবং যখন আপনি টার্নওভার বেশি চিন্তা করবেন, সো তখন আপনার কিনতেও কম হবে এবং মার্জিন মার্কআপ খুবই লিমিটেড মার্কআপ করে এটাকে বেশি সেল করতে হবে। নাহলে আসলে ছাগল ব্যবসা থেকে প্রফিট বের করাটা খুবই ডিফিকাল্ট। মানুষজন একটা ছাগল বিক্রি করে, আসলে আমি জানি না একটা ছাগল বিক্রি করে আপনার কি মনে হয় কয় টাকা লাভ হতে পারে? 500,000 এবং যেহেতু ট্রেডিং করেন এত বেশি হওয়ারও, এবং অনেক সময় কিন্তু ভাই আপনার অনেক ছাগলে 200-300 টাকা হয়, অনেক ছাগলে মারা যায়। তো আবার যে মারা যাচ্ছে ওইটা তো আপনার হিসাব করতে হবে। হ্যাঁ, আর যেহেতু আরেকটা জিনিস, আমি যদি ওখানে ছাগল ছেড়ে রাখি, সো যে কোনো সময় মানুষ গিয়ে এটা ওয়েট করতে পারে। সো আমার ওই নির্দিষ্ট টাইম নাই যে ওই সময় যেতে হবে, খাওয়ার পরে যেতে হবে, এরকম আসলে কিছু নাই। বাট আসলে ছাগল ব্যবসাতে আসলে ওই ছাগল পারচেজ যদি ঠিকভাবে না হয়, সেম মানে যে কোনো ব্যবসার ক্ষেত্রে পারচেজ ঠিকভাবে না হলে ভাই আসলে এই ছাগল ব্যবসা করাটা খুবই ডিফিকাল্ট। আপনি একটা 10,000 টাকা ছাগল কিনলেন, আসলে মাংসই আছে আপনার 6 কেজি 7 কেজি কিনে ফেললেন, সেটা আপনি তো কোনো সময় বিক্রি করতে পারবেন না, ওই দামে বিক্রি করতে পারবেন না। মেইনটেনেন্স কস্টের একটা বিষয় উঠে আসছে আপনার কথায়, যে মেইনটেনেন্স কস্টটা যদি আমার কমায় ফেলতে হবে, এই সুযোগটা যদি থাকে। যেমন আপনার মানে নিজের জায়গা, এই খামারটা, জি আমাদের প্লাস ভাড়া লাগছে না, প্লাস ওইটা ছেড়ে পালতে পারছেন, দিনের একটা বড় খাবারের অংশটা আসতেছে। সো এই বিষয়গুলো যদি আসলে ফেভারেবল থাকে তাহলে আসলে এই বিজনেসে যাওয়া উচিত, তাই না? অবশ্যই। প্লাস কিন্তু আপনার যে লোকজন থাকতে হবে, ওরা এক্সপার্ট হইতে হবে। এক্সপার্ট তো মানে একদিনে হবে না, ওদেরকে আসলে বিশ্বাস করতে হবে। আসলে ভাই এই ছাগল বলেন গরু বলেন কেনে বাচ্চাটা আসলে এতটা বাজে একটা জায়গা, এখানে বিশ্বাস করাটা খুবই ডিফিকাল্ট। মানে একটা ছাগল আমি 10,000 টাকা দিয়ে কিনলাম, কিনে যদি আমি আপনাকে বলি ভাই এটার দাম নিয়েছে 10,100 টাকা, আপনি এটা ধরতেই পারবেন না, এটা ধরতেই পারবেন না। সো আসলে ওইটুক পর্যন্ত যেতে হবে, ওরকম লোকজন আমারও তো আসলে একদিনে হয় নাই, আস্তে 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 করে হয়েছে। আমি কিন্তু একসময় ভাইয়া হাট থেকে কিনে হাটে ছাগল বিক্রি করতাম। তাই? জি এভাবে করে শুরু, ঠিক আছে। এটা মানে আসলে আমাদেরকে বলছিল যে কসাইরা বলছিল যে আপনারা ছাগল নিয়ে আসেন, আমরা ছাগল কিনবো আপনার থেকে, আনার পরে গাছে উঠে দেয়, তার আমাদের কাছে আর আসেই না। এবং আসার পরে আমার 3.5 লাখ টাকা 4 লাখ 3.5 লাখ টাকার মতো ছাগল, 3,53,54,000 টাকা ছাগলের দাম দিচ্ছে 1 লাখ টাকা। সো কি করবো আমি? এই করে 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 পরে হাটে গিয়ে কিছু বিক্রি করলাম, অসুখ হলো কিছু বললাম 16টা ঈদের সময় না, ঈদের আগে, যখন আমরা কোরবানি ঈদের পরে। আমার কিন্তু একটা গোশতের মাংসের দোকানও ছিল, তাই? হ্যাঁ, মুসলিম বাজারে। সো ওখানে আপনার করতাম, মানে পিওর খাসি মাংস বিক্রি করতাম। 1100 টাকা করে 180 টাকা করে বিক্রি করতাম, অনেক আগে কথা বলছি। আর আশেপাশে আমি সারাদিন একটা খাসি বিক্রি করতে পারতাম না, আর আশেপাশে সবাই 7-8টা ছাগল জবাই করে খাসি বলে বিক্রি করতে, পাটি জবাই, পাটি সবচেয়ে পাটি বকরি যা যে আছে জবাই করে বিক্রি করতেছে। আমি যাচ্ছি বা কেউ একজন যাচ্ছে 800 টাকা দিব, বিক্রি করে দিচ্ছে। সো আমি যখন পিওর খাসি বিক্রি করতাম, আমার তো কিনাই বেশি ছিল। সো আসার পরে ওই দোকানটা বন্ধ হয়ে যায়। পরে এই করে করে আবার হাট থেকে কিনে, রংপুর থেকে, কুড়িগ্রাম থেকে কিনে ঢাকায় আশুলিয়া টঙ্গী হাটে বা নারায়ণগঞ্জ গাউসি হাটে বিক্রি করে 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 আস্তে 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 আসলে ভাইয়া এই জিনিস নিজেই করতেন। আমার লোক ছিল, আমি কিনতে যেতাম, আমি সাথে থাকতাম, আর ওরাই সবকিছু করতো আর কি, মানে মনিটর করতাম আমি। এই লাইভ ট্রেডিং এ কি প্রফিট হইতো? বা খুবই কম, মানুষ টাকা দিত না ভাইয়া। টাকা দিত না বলতে হচ্ছে যে এখানে একটা বড় জিনিস আছে আমার কিন্তু এই ব্যবসা যে শুরু, সবকিছু বলতেছি এই ছাগল কেনা বেচা বা এটা এক কষায়ের হাত ধরে শুরু। আচ্ছা, আমার একটা কষাই ছিল দোকানের জন্য। ওকে আমি বললাম যে কি করবো, আমার তো খুব বাজে অবস্থা, তোমাদের বেতন দিতে পারবো না, তো তোমরা চলে যাও। পরে বলতো স্যার একটা কাজ করি, আমি কিনে দেই, কয় টাকা আছে? আমি বললাম আমার কাছে এত টাকার মতো আছে, খুবই অল্প টাকা ছিল। পরে বলছে স্যার আপনার তো লোকটা খুব ভালো মনে হয়েছে, চলো একটা কাজ করি, আমরা ছাগল কিনে নিয়ে আসি, আমরা নিজের হাটে বিক্রি করবো। ওর আবার এই ছাগল কেনা বেচার এক্সপিরিয়েন্স ছিল, এক্সপার্ট ছিল। আপনার এমপ্লয়ি? আমার এমপ্লয়ি ছিল সেই সময়, মানে কষাই এমপ্লয়ি। ওর থেকে এই করে শুরু, 5টা 7টা 8টা করে ছাগল কিনে এনে বিক্রি করতাম। লাভ হতো অনেক সময় 6-7-8 হাজার টাকা লাভ হতো। অনেক সময় দেখা যাচ্ছে যে আমদানি বেশি, ছাগল বিক্রি হতো না, অনেক ব্যাপারে নিয়ে যেত, টাকা দিত না। পরে ভাবলাম যে না, এভাবে হবে না। পরে আস্তে 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 ওই জায়গা থেকে লোকজন আসলো, আমি একটু ইউটিউবে ভিডিও করলাম, এভাবে করে আসলে আমরা আস্তে ধীরে আশেপাশের লোকজনরা ওই বিয়ের প্রোগ্রাম চ্যানেলটাতে আসবো ভাইয়া। আর কি কোনো চ্যালেঞ্জ আছে যে লোকবল
এক্সপার্ট হতে হবে, মেইনটেনেন্স অবশ্যই খরচটা। আর কি আছে ভাইয়া এই জায়গায়? ভাইয়া আসলে মেইন জিনিস যদি Challenge. ছাগল চ্যালেঞ্জ বলতে এই দুটাই মেইন চ্যালেঞ্জ, মানে পারচেসটা ঠিকভাবে হইতেই হবে। হুম হুম পারচেস ঠিকভাবে না হলে অবশ্যই কম্পিটিটিভ প্রাইসে বিক্রি করা যাবে না। হুম, আর হচ্ছে ছাগলের রোগ। আচ্ছা হ্যাঁ, কারণ মেইন যে চ্যালেঞ্জ হচ্ছে ভাইয়া, মানে যে কোনো ব্যবসারই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ সেলস। হুম হুম আমার কাছে প্রোডাক্ট আছে, সেলস নাই, আবার সেলস আছে, প্রোডাক্ট নেই। সো দুটার কিন্তু একটা প্রপার কম্বিনেশন হতে হবে। এক্স্যাক্টলি। এখন ভাই আমরা যদি সেলসের পার্টটাতে যাই, যে আপনি আসলে আপনার সেলসটা এই যে এই জায়গাটা থেকে কিভাবে ডেভেলপ করলেন আর কি, বা এখন কোন মডেলে কাদের কাছে কিভাবে বিক্রি করছেন, এটা যদি একটু বলেন। হ্যাঁ, এখন তো ভাই আসলে আমরা আমাদের ওখানে সবাই যে আকিকার জন্য আসে, সাদকার জন্য আসে, তারপর বিয়ের প্রোগ্রাম হয়ে আসে, এছাড়া বিভিন্ন ক্যাটারিং থেকে হুম হুম, মাংস লাগে, বিয়ের প্রোগ্রাম বা বিভিন্ন ইভেন্টের জন্য আসে। প্লাস এখন আমরা আবার বিটিভিতে করছি। বাট Right. এটা তো B2B বলতে বিভিন্ন রেস্টুরেন্টে আমরা দিচ্ছি, রেস্টুরেন্টে আমরা আচ্ছা। হোলসেল এভরিডে করে মাল সাপ্লাই করছি একটা গুড কোয়ান্টিটির আল্লাহর রহমতে। সো পার ডে সবকিছু মিলাই অন অ্যান এভারেজ 250 থেকে 300 কেজি মাশাআল্লাহ। আল্লাহর রহমতে। ওইটার পরে কিভাবে এইটা ডিসিশন বা এই যে সেলসটা ওই যে বাজার হাটে নিয়ে গেলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা কিভাবে শুরু হলো? এটা যে থেকে শুরু হলো যে দেখলাম যে আসলে প্রফিট আছে, লাভ আছে। হুম হুম যেহেতু ও এক্সপার্ট ছিল, ও যেহেতু ভালো জি। টাকা কিনতে পারতেছিল, সো লাভ আছে, এমন না যে লাভ নাই। হুম। লাভ থাকার কারণে এখানে আসা। সো এই করতে করতে পরে ভাবলাম যে একটু ইউটিউবে ভিডিও করি, একটু ফেসবুক এটা করি, এই ছোট ছোট টুকটাক টুকটাক আশেপাশের লোকজনের মাধ্যমে। আগে যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতাম এক সময়, আমার এখনো খেয়াল আছে ভাইয়া। হুম হুম বসে আছি ফার্মে, আপনাদের বসে ফার্মে? আছি, কোনো লোক নাই কোনো লোক নাই, আচ্ছা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরকম করে হঠাৎ করে একটা দুটো লোক আসতো। কাস্টমার আসতেছে, দেখে চলে যাচ্ছে। এই করতে করতে অনেক ধৈর্য ধরে আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। তো এটা অনেক সময় লাগছে ভাই, 1.5-2 বছর এটার পিছনে লেগে থাকতে হয়েছে, কিছুই ছিল না। আচ্ছা তো ওখান থেকে আস্তে 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 মানুষজন আসছে, এখন মানুষজন চিনছে। 3টা কোরবানি পার করলাম, মানে ওই এই মানে আপনার হচ্ছে ইস্টার্ন হাউজিং এ 3টা 1 2 3 হ্যাঁ 3টা কোরবানি পার করলাম এটা আমরা এখানে। ফোর্থ। এটা ফোর্থ সামনে। শুরু হচ্ছে এখানে। সো সময় লাগছে, মানুষজন চিনতে অনেক সময় লাগছে, এবং আল্লাহর রহমতে সব কাস্টমারকে ভাই কোনো সময় আপনি স্যাটিসফাই করতে পারবেন না। কিছু কিছু কাস্টমারের সাথে আসলে এমন কিছু একটা ইনসিডেন্ট হয়ে যায়, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। বাট বেশিরভাগ কাস্টমার আমার এখানে আল্লাহর রহমতে তারা সবসময় কিনে তারা খুশি ছিল। তো আলহামদুলিল্লাহ। কাস্টমারকে প্রেফারেন্স দিচ্ছি আমি সবসময় বেশি, যে কাস্টমার কিনুক। কারণ খুব যে মানে মাংসের দাম এবং মানে একটা ভালো জিনিস, পানি ছাড়া জিনিস এখান থেকে তারা কিনতে পারতেছে, যেহেতু আমার এখানে আবার জবের ব্যবস্থা আছে, হুম হুম একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট আছে, মানুষজনরা পছন্দ করে। এই করতে করতে ওয়ার্ড অফ মাউথ, আমার প্রমোশনটা কিন্তু আসলে ওয়ার্ড অফ মাউথ আল্লাহর রহমতে অনেক হয়েছে। যে আপনি একটা ভালো সার্ভিস পাইছেন, আপনার আবার ভাইয়ের বাচ্চা হয়েছে, সে বললো যে আচ্ছা আমি আকিকা করতে করবো, গাবতলী না যাই, ওখানে যাও তোমরা। আর যেহেতু তুমি তোমার ফ্যামিলির লোকজন নিয়েও যেতে পারবা, বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারবা, ওয়াইফ নিয়ে যেতে পারবা, বাপ মা নিয়ে যেতে পারবা। সেই করে 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 আসলে একটা নেটওয়ার্ক এখন একটা ভালো একটা ইয়ে হয়েছে। আপনি এফএনএফ থেকে ইয়ে আসছিল, আপনি যেহেতু বলছেন যে আপনার নিজেদের মধ্যেই এটা সেল শুরু করেছিলেন গরুটা নিজেদের ভিতরে, ওখান থেকে হ্যাঁ খাসি ছাগল। বাট সেটা তো আসলে ভাই একটা কমার্শিয়ালে যাওয়ার জন্য এফএনএফ থেকে আর কতটাই যথেষ্ট না, অবশ্যই যথেষ্ট না। কারণ লোকজন আছে এখানে, কমার্শিয়াল ইলেকট্রিসিটি বিল আছে, 7জন 8জন আমার এমপ্লয়ি আছে। সো এটা তো এখন 7জন 8জন ছিল, সেই সময় 3জন ছিল। আর আসলে 3জন লোকের বেতন দিয়ে এফএনএফ থেকে আসলে এটা ওই লেভেলের যাওয়া কোনোভাবে সম্ভব না, যদি কিনা আপনি ডিরেক্ট কিছু কাস্টমার না পান। সো আসলে ওইটাই বললাম যে সেলসে একটা যে কোনো ব্যবসার ক্ষেত্রে যেমন সেলস একটা বড় চ্যালেঞ্জ, এই ছাগলের ক্ষেত্রে একই। বাট আমাদের দেশে নিঃসন্দেহে আমি বলবো মাটনের অনেক ডিমান্ড, মানে অনেক ডিমান্ড বলতে হচ্ছে সেদিন একটা দেখলাম যে একটা ইভেন্ট দেখতেছিলাম শার্ক ট্যাঙ্কে, আপনার ওই যে ফান্ডিং এর জন্য আসছিল। সো ওখানে বললো ডেফিনেটলি ওরা একটা ডেটা তো কোনো না কোনো জায়গা থেকে পাওয়ার পরে তো ওখানে পিচ করতে আসছে 5 বিলিয়ন ইন্ডাস্ট্রি নাকি মাটনের। হ্যাঁ 5 বিলিয়ন ইয়ারলি। মাশাআল্লাহ। সো তাইলে কিন্তু আপনি 5 বিলিয়ন ডলার না টাকা, এক্স্যাক্টলি ভুলে গেছি, বাট টাকা হলেও তো ভাই কম না, হিউজ। হ্যাঁ টাকা হলেও তো কম না। সো আসলে হ্যাঁ টাকাই হবে হয়তো বা টাকার ক্ষেত্রেই বাংলাদেশ যেহেতু। সো আসলে অপরচুনিটিস অনেক,
অপরচুনিটি আছে অনেক, কিন্তু আমাদের দেশে আর একটা বিগেস্ট প্রবলেম হচ্ছে এই যে যখন আপনি রেস্টুরেন্ট লাইনে যাবেন বা তখন টাকা আটকায় থাকে। এইটা একটা বড় জিনিস। আরেকটা বড় চ্যালেঞ্জ আমি যেটা আমার গরুর মাংসের ক্ষেত্রে ফেস করি, অ্যান্ড সেম থিং গোস টু ইউ, আই ডেফিনেটলি যেটা আমি বিশ্বাস করি যে আপনি ওই চ্যালেঞ্জটার মধ্যে দিয়ে যান, যেহেতু আমাদের টিপিক্যাল কসাই বা অন্যান্য ট্রেডারদের সাথে কম্পিট করতে হয়। সো এইখানে মাংসে তো পানির একটা কারসাজি আছে। এইটা আগে তো ভাবতাম যে মাংসের মধ্যে পানিটা দিচ্ছে এবং মাংসে পানিটা চুবাইতেছে, বালতিতে চুবাইয়া এটাতে ভাবতেছি পানি দিচ্ছে, বাট আমি এই ট্রেডে আসার পর শুনলাম যে ওই শিরার ভিতরে পানি দেয়। শিরার ভিতরে পানি দেয়, আপনার রক্তটা বের হয়ে গেল, ওই শিরাগুলো তো ভেসেলগুলো তো খালি হয়ে গেল, ওইটা তখন ওই পিছনে কলিজার পিছনে একটা ভেইন আছে, ওইটা দিয়ে স্পিডে পানি দিয়ে ওই শিরাগুলোতে আবার পানি দিয়ে দেয়। আর আবার লাইফ ছাগলের ক্ষেত্রেও দেখলাম পাইপ দিয়ে পানি খাওয়াচ্ছে। সো এই খাওয়ায় কিন্তু ট্রেডিশনাল কষাই, আপনি যেমন বললেন যে আপনি যখন 1080 টাকা বিক্রি করছেন তখন 800 টাকায় অন্যরা বিক্রি করতেছে। সো এখনো তো এই প্রবলেমটা আছে। সো এইটা কিভাবে ভাইয়া আপনি কাস্টমারদের লিটারেট করেন বা এই চ্যালেঞ্জটা কিভাবে ফেস করেন? এইটা একটা বড় জিনিস ভাই, এই কারণে কিন্তু অনেক মানুষজন আমার কাছে আসে। আপনি যেটা বললেন শিরায়, এটা ছাড়া যখন ছাগল জবাই করা হয় বিভিন্ন হাটে দেখবেন যে ছাগলটা খুব সুন্দর টসটসে করে ঝুলে আছে। সো ওরা শরীরের ভিতরে ইনজেকশন, বড় বড় ইনজেকশন দিয়ে পানি পুশ করে রানের এখানে, যে ফ্রন্ট লেগের এখানে পানি পুশ করে, ব্যাক লেগের এখানে পানি পুশ করে, একটা 6 কেজি 7 কেজির ছাগলকে আপনি যদি পানি পুশ করেন 10 কেজি ইজিলি ইয়ে করা যায়। এবং এইখান থেকে সারাদিন ঝুলা রাখবে, 1 কেজি পানি না, অল্প অল্প করে টুক 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 করে পানি ঝরে, পিস করে নিয়ে যাবেন। যখন আপনি বাসায় গিয়ে 5 কেজি মাংস রান্না করবেন দেখবেন 3 কেজি হয়ে গেছে, 3.5 কেজি হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে। এবং মাংসটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, পানি ছেড়ে দেয়, সিদ্ধ হয়ে একদম কালার নষ্ট হয়ে যায়, খেতে মজা লাগে। আমার ইন্টারেস্টিং ভাইয়া যে আমার এটা রিভার্স কমপ্লেন পাই। আমরা ছোটবেলায় দেখতাম না গরুর মাংস সিদ্ধ হইতে অনেক সময় লাগতো, হ্যাঁ, এখন কিন্তু ইদানিং এই সময়টা লাগে না। এটা জাস্ট বিকজ অফ ওই যে পানির কারণে। আমরা যখন মাংস সেল করা শুরু করি তখন মানুষ কমপ্লেন দেয়, ভাই আপনাদের গরুর মাংস সিদ্ধ হইতে অনেক সময় লাগে। তো পরে আমিও একটু কনফিউশনে ছিলাম, পরে স্টাডি করার পর দেখলাম যে ঘটনা হচ্ছে এইটা, যে ওইখানে পানি মিক্স থাকে, এই জন্য দ্রুত হচ্ছে। আসলেই তো বেশি সময়ই লাগার কথা। আগে গরুর মাংস আমরা বাসায় ছোটবেলায় দেখছি যখন প্রেসার কুকার ছিল না 2-3 ঘন্টা সময় লাগতো ইউজুয়ালি, এখন কিন্তু দেখেন যে ওই সময়টা লাগে না এই পানিটা ছেড়ে দেওয়ার কারণে। আপনি লাইভ যেটা বললেন, আর গোশত তো ভাই অ্যাভেলেবল সব জায়গায় হচ্ছে, আসলে এটা আসলে তাদের বিজনেস পলিসি, তারা এটা আমরা সবাই জানি। এই কারণে কিন্তু মানুষজন কিন্তু আজকাল দেখেন আপনি খামারের দিকে মানুষজন যাচ্ছে, যে খামারের দিকে মানুষজন যাচ্ছে এইসব কারণে যে ভাই আমি আমার একটা জিনিস জানি যে এই খামারে এখানে ভালো জিনিস পাওয়া যায়, প্লাস ট্রেসেবল, আপনি ধরতে পারবেন তাকে। এক্স্যাক্টলি, আপনি হাটের ব্যাপারীকে তো ধরতে পারবেন, চলে যাচ্ছে, বিক্রি করে শেষ চলে গেল। ইভেন দেখবেন যে বিক্রি করে ছাগলটা ওই হাসির ঘর নিয়ে যেতে যেতে খোঁজ নাই। হ্যাঁ, সো মাংসে আসলে মাংসতে ভাইয়া পানি এটা অহরহ জিনিস, লবণ দিয়ে ওয়েট বাড়াচ্ছে, ড্রামের ভিতর চুবাচ্ছে। এটা আপনি যেটা বলছেন আপনার এক্সপেরিয়েন্স লোক। আর আরো যেটা ওর স্টোরিটা নাই গেলাম, মরা ছাগল বিক্রি করতেছে, এটা দায়ী গেলাম। যদি আমরা হালালটাতেই থাকি তারপরেও কিন্তু আমরা প্রাইসে ওদের সাথে পারি না, এবং মানুষ আমাদের কিন্তু কমপ্লেইন দেয় অনেক কমপ্লেইন যে ভাই আপনাদের দাম বেশি, আপনারা এই খামারিরা এসে দাম বাড়াচ্ছেন এই সেই। কিন্তু এই ম্যাল প্র্যাকটিসের বিষয়গুলো কিন্তু আসতেছে না বা জানতেছে না মানুষজন। এইটা আপনি ভাই কিভাবে লিটারেট করেন আপনার কাস্টমার আসলে? আমরা মানে নর্মালি যখন আমরা এটা আসলে কাস্টমার যে কিনতে আসবে, একবার আমাকে সাথে যারা ফোনে ওভার দ্য ফোন কথা হয় বলে, অনেকে বলে দাম বেশি। আমি বলছি ভাই একবার তো আমার থেকে কিনে আপনার লস খাইতে হবে, না আপনি বুঝতে পারবেন না দাম বেশি কিনা, কেন দাম বেশি। বাট অনেকেই দেখা যায় যে আসার পর যখন দেখতেছে ছাগলটা আমরা ঝুলা রাখতেছি, কোনো পানি নাই, শুধু চামড়া ছেনানোর সময় একটু পানি দেওয়া লাগে যাতে এটা ছিলতে সুবিধা হয়, কিন্তু এই পানি যে ভিতরে থাকে তা না, এটা আবার অটোমেটিক পড়ে যায়। এটা অনেক মানুষের ভুল ধারণা আছে। সো যখন দেখতেছি যে মাংস পিস করতেছে খুব সুন্দর কালার, কোনো পানি নেই, বাসাকে রান্নার পর টেস্ট ভালো, সব থেকে ভালো জিনিস হচ্ছে যে মানে ওই পানি ছাড়া মাংসে থাকে না, এটা বলে না বরকত দেয় বেশি। বিষয়টা হচ্ছে যে আপনি 2 কেজি মাংস রান্না করছেন, আপনি 1 কেজি 700-800 গ্রাম পাইছেন, বিষয়টা হচ্ছে এটা। কিন্তু ওই দোকানের মাংস সব দোকানদার নিশ্চয়ই না, বাট অনেক দোকানদার আছে ভাই, নাইলে তো আমরা এই জিনিসগুলোতে এরকম করে আসতো না। তারপরে এটা একটা বড় বিষয় ভাই, মানে আমার কাছে মনে হয় এই কারণে মানুষজন ওখানে যায়, দেখতে পছন্দ করে। আস্তে আস্তে এটাও একটা বিষয় যে আপনার সবার ফার্স্টে চিন্তা করবে যে ওখানে দাম কম,
কিন্তু দাম কেন কম এটা কোনো সময় মানুষ চিন্তা করে না যে কেন দামটা কম, একটা মার্কেট প্রাইস তো আছে ভাইয়া। এক্স্যাক্টলি, কারণ উনিও গ্রামের হাট থেকে কিনছে, আপনিও এই গ্রামের হাট থেকে কিনছেন, তো ওর তো আহামরি বেশি হওয়ার কথা না আপনার, একদমই বেশি হওয়ার কথা না। রাইট। আর হচ্ছে যে ওরা কিন্তু বেশি, যদি আমি একই দামে কিনি আমার কিন্তু কোনো মিডিল ম্যান নাই, ওর কিন্তু এক্সট্রা খরচ আছে। হ্যাঁ, ওর কিন্তু একটা কমিশনে 200 থেকে 300 টাকা একটা মাংস, একটা ছাগলও যদি 10 কেজি মাংস হয় 300 টাকা কমিশন হয়েছে, কিন্তু পার কেজিতে 30 টাকা করে কিন্তু অটোমেটিক পড়ে গেল। তারপরেও কিভাবে বিক্রি করতেছে এত কমে? আপনি যান 1080, এখন ঢাকা শহরে অ্যাভেলেবেল পাবেন 1050 টাকা, 1100 টাকা বলবে আপনাকে। আপনি ইভেন আপনি তো ভাইয়া মিট নিয়ে, বিফ নিয়ে কাজ করছেন, অনেকে বলবে ভাই 500 টাকা গরুর মাংস পাওয়া যাচ্ছে, 550 টাকা গরুর মাংস পাওয়া যাচ্ছে, কিন্তু 700 টাকায় খাসির মাংস পাওয়া যায়, আমি জানি সোর্স। এটা পার্টি আছে, এটারে বলে গাবতলির পার্টি, বুঝছেন? 500 টাকায় গরুর মাংস আর 700 টাকায় ছাগলের মাংস পাওয়া যায়। এটা তো বুঝতেই পারতেছেন কি জিনিস দেয়। হ্যাঁ, কারণ একটা হাটে ধরেন 1-1.5 গরু, প্রতিদিন তো একটা দুইটা গরু, ধরেন 5-7 হাজার ছাগল, 2-5টা ছাগল কিন্তু আপনার হয়, ডাউন হয়ে যায়। তো এই জিনিসগুলো তো আগে একটা সময় দেখতাম যে শকুন মাংস খাইতো, যে গরু ফেলে দিত, কারণ আগের মানুষের এথিক্যাল স্ট্যান্ডার্ডটা ভালো ছিল, যে গরু মরে গেছে ফেলে দিত। এখন কি আপনি মরা গরু দেখেন বাইরে? এখন কি গরু মরে না? তার মানে অবশ্যই ছাগল মরে না। হ্যাঁ, আপনার খাবারে দিত মানে কত ছাগল মরে গেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে কোথায় যায়? ওই যে 700 টাকা 500 টাকা এই জিনিসগুলাতে যায় আসলে। সো মানে আসলে আমাদের কাস্টমারদের এন্ড থেকেও আসলে সচেতনতাটা দরকার, আমি দাম কম জন্যই সবসময় দাম কমার দিকে মানুষ ধাবিত হয়। এই জিনিসটা থেকে সবার ফার্স্টে উচিত আসলে কেন দামটা কম। হ্যাঁ, বাট আসলে দাম যে খুব বেশি, মানে আমাদের কাছে বা কসাইদের কাছে যে খুব বেশি কম, হয়তো 100 টাকা বা 150 টাকা, বাট মানুষ যদি ভালো জিনিস চিন্তা করে সে অবশ্যই আমার কাছে মনে হয় যে খামারের কাছে যেতে মানুষজনের স্বাচ্ছন্দ্য বোধ করার কথা, যারা আসলে বুঝে। সো এখানে ম্যাল প্র্যাকটিসের বিষয় যেহেতু আসছে, খুব ভাইরাল একটা ইস্যু। আমরা বেশ কিছুদিন আগে দেখেছি যে একটা বিরিয়ানি ব্র্যান্ড, তাদের কাস্টমাররা কমপ্লেন করছে যে এখানে খাসির মাংস না, বিড়ালের মাংস দেওয়া হয়েছে, ছোট ছোট চিকন হাড়। সো এখন ওই রেস্টুরেন্ট ওনারও কিন্তু স্ট্রংলি ডিনাই করতে পারতেছেন না যে এটা বিড়ালের না, এটা ছাগলেরই, কারণ সে তো আবার সাপ্লাইয়ের উপর ডিপেন্ডেন্ট, কারণ সাপ্লায়ার তাকে কি দিয়েছে এটা তো সে এনশিওর্ড না। আবার সাপ্লাইয়ের সাথে তার ধর একটা গ্যাপ থাকে যে সে টাকা বাকি রাখে, এবং সাপ্লায়ার, আপনি তো সাপ্লাই দেন, আপনি ম্যাল প্র্যাকটিস গুলো জানেন ওদের, যে টাকা বাকি রাখা, টাকা ঘুরানো, প্রাইসে অনেক কম প্রাইস অফার করা। হ্যাঁ, সো এই জিনিসগুলো আসলেই কি এরকম বিড়ালের মাংস বা কুকুরের মাংস দেওয়া সম্ভব, বা এটা কি কেউ দেয়, বা কেউ প্রাইসটা অফার করে, এটা আসলে কি এরকম দিতে বাধ্য হয় কিনা? ভাই আসলে দেওয়া সম্ভব না সেটা না, এখন আমি মন চাইলে আমি দিলাম কুকুর জবাই করে, বাট আসলে সেটা যেরকম করে বলছে এটা আসলে আমার কাছে মনে হয় অসম্ভব। কারণ একটা কুকুরের দেখবেন আপনি 7-8টা বাচ্চা হয়, ছাগলের 2 থেকে 3টা বাচ্চা হয়, কিন্তু পুরা বাংলাদেশ হিসাব করে দেখেন কুকুরের থেকে ছাগলের সংখ্যা বেশি। সো আমি একটা রেস্টুরেন্টে প্রতিদিন 100 কেজি করে ছাগল মাটন সাপ্লাই করবো, ছাগলের মাংস সাপ্লাই করবো। 100 কেজি কুকুরের মাংসের জন্য আমার কতটা কুকুর লাগবে? ধরে নিলাম 5 কেজি করে হইলে আমার 25টা কুকুর লাগবে, 20টা কুকুর। এটা সম্ভব ভাইয়া? না, ধরেন 1-2টা দিলেন, দেওয়া কি এটা সম্ভব? এটা তো আসলে ভাইয়া ওই বললাম যে আসলে আমার এটা আপনার কথা বলছি না, মানে ইন জেনারেল যদি আসলে ভাইয়া আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয় না যে এটা সম্ভব। কারণ অনেক সময় অনেক ছাগল থাকে 3 কেজি ছাগল, ছোট ছাগল থাকে, প্লাস দেখা যাচ্ছে যে অনেকেই কি করে যেহেতু ছাগি প্র্যাকটিস আমাদের দেশে আমাদের দেশে বেশি জবাই করতেছে, প্লাস বাচ্চা যেটা পেটের ভিতর ছিল বেশ বড় হয়ে গেছে, ওটা সহ দিয়ে দিল, ওটা সহ পিস করতে দিয়ে দিচ্ছে। সো এটা, তবে আমি যেটা শুনলাম এক ক্যাটারিং এর ওনারের কাছে, ওই ছোট ছাগির মাংসটা কিন্তু সবচেয়ে বেশি সুস্বাদু হয়, মানে কাচ্চিতে, ওই যে যেটা একদম নরম খুলে আসে, ছোট গুলি। ওদের এই কারণে নরমালি কাচ্চির জন্য বড় রেস্টুরেন্টগুলি কাচ্চির জন্য আসলে 4-5 কেজি সাইজটা নিতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ ওই দমে রান্না করলে মাংসটা খুব সুন্দর হয়, খুলে আসে। বড় তারা নিতে চায় না, কারণ বড় মাংস শক্ত থাকে, সিদ্ধ হয় না। আর যখন আপনি এক ডেকচিতে যখন বসাবেন বিভিন্ন সাইজের খাসির মাংস বা ছাগলের মাংস, সো সিদ্ধটা এক সময় হয় না, এই কারণে ওরা 4 কেজি 5 কেজিটা পছন্দ করে বিভিন্ন রেস্টুরেন্টগুলিতে। আচ্ছা, এখন মানে বড় গরুর, আমি তো আসলে গরু দিয়ে বলতেছি কারণ আমি গরুর ট্রেডার, তো আমি আসলে বোঝার জন্য, যে বড় গরুগুলাতে আসলে আমাদের প্রফিট মার্জিন একটু বেশি রাখা যায়, ছোটগুলাতে রাখা যায় না।
ছোট যে সাগি বা এইসব ছোট ছাগল, এটা কি প্রফিট মার্জিন বড়গুলোর মতো হয় নাকি একটু কম হয়? আমরা যদি আসলে লাইভে বিক্রি করি ভাই, আসলে সবই তখন ওজনে চলে যায়। রাইট, হ্যাঁ, ওজনে চলে যায়। মানে বিটুবির কথা বলতেছি, বিটুবিতে তো আর লাইভ ওয়েট মানে বেচেন না। বিটুবিতে লাইভ, এটা বিটুবিতে মাটন। হ্যাঁ, মাটনের বিটুবিতে বড় মাটন, বড় সাইজের ছাগল চলেই না, ছোট সবই ছোট চলে। মানে ওইটা কি ওই প্রাইসে প্রফিটেবল হয়? মানে হ্যাঁ, আসলে এই মাটন ব্যবসাটা এটা একটা মানে গোলক ধাঁধা, এটা গোলক ধাঁধা, ঠিকই বলছেন। কারণ আমার কাছে গরুও মনে হয় ভাই এইটার একটা বড় বিষয় হচ্ছে, যেমন শীতকালে দেখবেন মাটনের প্রচুর চাহিদা থাকে, তখন মানুষজন বিয়ে থাকে, পিকনিক থাকে, অনেক কিছু থাকে, এবং উইন্টারে রেস্টুরেন্টের সেল অনেক বেড়ে যায়। কিন্তু তখন উইন্টারে কিন্তু মাটনের দাম অনেক বেশি থাকে, অনেক শীতকালে মারা যাওয়া ছাড়া একটা ছাগলের যেমন গ্রোথ কম হয়, একটা আইডিয়া করছেন 4 কেজি 5 কেজি হবে, দেখা গেল 4 কেজি হয়েছে। সো মাংসের দামটাও বেশি পড়ে। সো আসলে যারা কিনা মাটন বিটুবিতে কাজ করে তারা আসলে চিন্তা করে আমি সারা বছর কি করতেছি। সারা বছরের তারা বাল্কে চিন্তা করে যে আমি উইন্টারে আমি হয়তোবা একটু লসে দিচ্ছি, বাট সেটা আমি আবার ঈদের পরে গরমকালে গিয়ে আমি একটু কোয়ান্টিটি বাড়াই, আমি এই মার্জিনে টান দিব। আসলে এই জিনিসটা এরকম হয়, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। মানে আমার ক্ষেত্রে পোর্টফোলিও ম্যানেজ করা, রাইট, একদম পোর্টফোলিও ম্যানেজ করার বিষয়টা এরকম। কিন্তু বড় ছাগল ছোট ছাগল দিয়ে একটা ব্যালেন্স পোর্টফোলিও। বাট আবার অন্যান্য কষাই যারা আছে তাদের ক্ষেত্রে আবার হিসাবটা ডিফারেন্ট। তাদের কথা হচ্ছে আমি পানি দিয়ে মাল দিলাম, তুমি নিবা না নিয়ে নেয়, আমার তো আসলে সেলের জায়গার অভাব নাই, তুমি নিবা না, আমি আরেক জায়গায় বিক্রি করবো। কিন্তু মানে বড় বড় যারা আড়তের যারা ব্যবসায়ী আছে, আমাদের জন্য কিন্তু সেটা না। আমাদের জন্য দেখা যাচ্ছে যে আমি একটা ব্রাঞ্চ পাইছি, এই ব্রাঞ্চটাকে আমি স্যাটিসফাই করতে হবে, কারণ এই ব্রাঞ্চের উপরে বেস করে আমার একটা সাপ্লাই চেইন ডেভেলপ করছে। সো ব্রাঞ্চ বন্ধ হয়ে গেলে ফুল সাপ্লাই চেইনটা আমার নষ্ট হয়ে যাবে। সো ওই যে পোর্টফোলিও ম্যানেজার এই ব্রাঞ্চটাকে মেনটেন করে এটাকে আমি যেমনি হোক না কেন, যদি আমার ব্রেক ইভেনও থাকে, নিরাপদ, হালাল এবং মানসম্পন্ন মাংস এখন আপনার দোরগোড়ায়। আকিকা, সাদাকা কিংবা কুরবানি, যে কোনো প্রয়োজনে আপনার পাশে আছে আহলান এগ্রো। আমি তখন আমার পোর্টফোলিওতে ডিফারেন্ট একটু বেশি প্রাইসে আমি বিভিন্ন রেস্টুরেন্ট বলেন বা বিভিন্ন ক্লায়েন্ট বলেন আমি অনবোর্ড করব, যাতে কিনা আমার জিনিসটা ব্যালেন্স হয়। কারণ ওই যে ওদের কথা হচ্ছে এই রেস্টুরেন্ট 300-400 কেজি নিবে না, নিল না, ওদের কোনো যাই আসে না। আমাদের ভাই যায় আসে, আমাদের যায় আসে যে পার ডে একটা হিউজ কনজাম্পশন যাচ্ছে, মানে সবকিছু। ওইটাতে একটা আরেকটা ইয়া হয়, যেমন আমার একটা পোর্টফোলিওটা রিচ হয়, যে আমি ধরেন লেটস সে সুলতানস ডাইনে আমি মাটন দিই, এইটা বিক্রি করে আমি আরো 10টা রেস্টুরেন্টে আমার পোর্টফোলিওটা ইয়া করতে পারি, প্রেজেন্ট করতে পারি। সো এইটাও একটা তো ব্যাপার। এটাই বললাম যে আপনি যেটা বললেন আর কি, যে পোর্টফোলিও ম্যানেজার, আমার এই জিনিসটা বিটুবিতে গেলে সেটা করতেই হবে। কিন্তু বিটুবিতে যে একই প্রবলেম একটা, যে আপনার পেমেন্টটা একটা বড়। এক্স্যাক্টলি, এইটাই আসতে চাচ্ছি যে ভাইয়া বিটুবিতে আপনি তো দিচ্ছেন, আমার বিটুবির এক্সপেরিয়েন্স খুব বেশি ভালো না, আমি ইন্টারেস্টেডও না বিটুবিতে যাইতে। সো এইখানে কি কি চ্যালেঞ্জগুলা ফেস করছেন ভাইয়া? বিটুবিতে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার পেমেন্ট বড় চ্যালেঞ্জ। কিন্তু আল্লাহর রহমতে আমরা যাদের সাথে কাজ করতেছি, হ্যাঁ, বিটুবিতে এখানে আর একটা জিনিস হচ্ছে, যে যারা আসলে খুব বাল্কে মাটন নেয়, তারা বেশিরভাগ রেস্টুরেন্টগুলি চেষ্টা করে দিনের পেমেন্ট দিনে করে দিতে। আচ্ছা, এটা তো খুবই ভালো প্র্যাকটিস। কারণ সব না, বেশিরভাগগুলি, ঠিক আছে। সো কারণ হচ্ছে যে তার পেমেন্টের উপরে কিন্তু আবার তাকে সাপ্লাই দিয়ে ডিপেন্ড করবে। সো সে তার কাস্টমারটাকে, ওই যে একই জিনিস, সে তার কাস্টমারটাকে ধরে রাখার জন্য এই সাপ্লায়ারকে অ্যাটলিস্ট পেমেন্টটা ঠিকভাবে করে। সাপ্লাইকে বলো তোমার মাংস সমস্যা, মাংসে আসে কাট ঠিক হয় নাই, তুমি 10 কেজি মাংস ফেরত নিয়ে যাও, মানে এটা সেটা তোমার আসছে মাংসের থেকে পানি বের হচ্ছে, তুমি বিল এত টাকা করে কম পাবা। এগুলো মানে অনেক কিছু আছে, অনেক পেরেশানি আছে। কিন্তু তারা পেমেন্টটা সন্ধ্যার সময় দিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে কিনা এরপর দিন সকাল 8টা-9টার সময় তাদের মালটা তারা পেয়ে যায়। এই প্র্যাকটিসটা বেশ মানে বড় বেশ অনেকজনই করে, বাট অনেকে আছে যারা কিনা আসলে 7 দিনের একটা পেমেন্ট দেয়, 7 দিনের পেমেন্ট দেয়। এটা আসলে আমি আল্লাহর রহমতে আমরা এরকম কারোর সাথে আসলে কাজ করতেছি না। কারণ আমার একটা ছোটবেলা থেকে বলতে আগে থেকেই এই খামার যখন শুরু করছে, একটা জিনিস মাথায় ছিল যে আমার গেটের বাইরে যা জিনিস বের হবে আমি ক্যাশ টাকা দিয়ে মাল কিনি, আমার যখন
পুঁজি ছিল 1,43,000 টাকা, তখন আমি ক্যাশ টাকা দিয়ে মাল কিনছি, ক্যাশ টাকা দিয়ে বিক্রি করছি। যখন আল্লাহর রহমতে আল্লাহ আমাকে দিচ্ছে, আমার কথা হচ্ছে আমি ক্যাশে কিনবো, ক্যাশে বিক্রি করবো, আমি নাহলে বিক্রি করবো না। কারণ ক্যাশে ট্রানজাকশন করলে আমার কাছে মনে হয় এটা বরকত বেশি, আমি এটা পছন্দ করি। সেখানে যেই হোক না কেন এরকম অনেক ফেস করছি যে তুই মালটা পাঠাই দাও, টাকা দিই, ভাই আমার মাল পড়ে থাকবে, আমাকে পেমেন্ট করে মাল নিতে হবে। কারণ একটা ট্রাস্টের বিষয় আসে, ট্রাস্টের বিষয় আসে। আর হচ্ছে যে ভাই বাকি জিনিসটা, আমার নিজেও তো একটা রেস্টুরেন্ট ছিল, সো রেস্টুরেন্ট লাইনে আসলে না চাইতে অনেক সময় কি হয়, অটোমেটিক টাকাটা আটকায় যায়, না চাইতেও টাকাটা আটকায় যায়। কারণ হচ্ছে যে আজকে বেচা বিক্রি কম, কি করবেন, আজকে হঠাৎ করে প্রত্যেক সানডেতে একটা ভেন্ডারকে বিল দেওয়ার কথা, শুক্র শনিবার থেকে বিক্রি নাই, আমি তো হরতাল হয়েছে, আমি তো টাকাটা কোথেকে দিব, কেউ তো আসলে নিজের পকেট থেকে দিতে যাবে না, সবাই ব্যবসা থেকেই টাকাটা দিতে হয়। সো আসলে অটোমেটিক তখন বিটুবিতে গেলে কিছু টাকা আসলে আটকাই যায়, কম বেশি টুকটাক করে আটকা যায়। বাট আল্লাহর রহমতে আমাদের এই জিনিসটা খুবই কম। আচ্ছা, আরেকটা তো ইস্যু আছে, মানে প্রাইসের ইস্যুটা, ওরা তো খুবই টাইট প্রাইস দেয়, খুবই টাইট প্রাইস বলতে ভাই এটা খুবই এক্সট্রাঅর্ডিনারি টাইট প্রাইস। সো এইটা কিভাবে এটা ওই যে প্রফিটেবিলিটিটা এনশিওর করেন? ওই যে যেমন উইন্টারে একটা বড় চ্যালেঞ্জ, উইন্টারে দেখা যাচ্ছে যে আমাদের একটা সার্টেন পোর্শন একটা লস হচ্ছে উইন্টারে, অল্প একটা অ্যামাউন্ট লস হচ্ছে, যেটা কিনা আমরা আবার এই যে কোরবানির পর থেকে শুরু করে আমরা নেক্সট নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আমরা এটা রিকভারি করবো। আর হচ্ছে যে ওই যে টাইট প্রাইসের যে বিষয়টা, সেই ক্ষেত্রে একই জিনিস ভাই, পারচেজ যদি আপনার স্ট্রং থাকে তাহলে আসলে সম্ভব, পারচেজ স্ট্রং না থাকলে আপনি যদি কারো উপরে ভরসা করে যদি করতে চান, আসলে এটা সম্ভবই না, অসম্ভব এটা। এইখানে ভাইয়া আপনি তো ধরেন ইয়া করেন, মানে গ্রাম থেকে ছাগল কিনছেন, তারপরে শহরে এনে বিক্রি করছেন, ভ্যালু অ্যাড করে বিক্রি করতেছেন মাংস করে, আরো কি বেশি ভ্যালু এডিশন করা যায় কিনা বা করার কোনো পরিকল্পনা আছে কিনা? যেমন আমি আমার যদি এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে আমি গরুর খাবারটা তৈরি করি, আমরা সাইলেজ সেটা নিজেরা করি, গরু লালন পালন করছি, গ্রাম থেকে গরু কিনি, লালন পালন করি, মাংস সেল করছি, ভ্যালু অ্যাড করতেছি। কিন্তু তারপরে মাংসটা এখন আমরা রিসেন্ট গত বছর থেকে তো একটা রেস্টুরেন্ট দিয়েছি, যে বিফওয়ালা, ওখানে বিফ বেসড আমরা মাংস খাবার সেল করি, মানে ওই একই উদ্দেশ্যে যে আপনার ভ্যালু এডিশন। যখন আপনি ধরেন লাইভ একটা গরু নিয়ে আসতেছেন গ্রাম থেকে, 650 টাকা ধরেন আপনি কিনলেন, 600 বা 650 টাকা মাংসের কেজি লাইভ এনে আপনি ঢাকায় ধরেন হয়তো লেটসে 650 বা 700 টাকায় বিক্রি করতেছেন। মাংস করলে কিন্তু আমরা ওইটা 750-800 টাকায় বিক্রি করতে পারতেছি। বাট ওয়েন ইন রেস্টুরেন্ট আপনি যখন আরো ভ্যালু অ্যাড করলেন, তখন কিন্তু 1200, 1400, 1500 টাকায় বিক্রি করা সম্ভব। সো খাসির ক্ষেত্রে কি এই ধরনের আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, বা অন্যদের কোনো, বা কি কি স্কোপ আছে? যেমন আপনার সেট গুলা নিয়ে কি করেন? আমরা রেস্টুরেন্ট গুলা তো সেট বলতে বোঝাচ্ছি যে ওই যে মাংস, মাথা, পা, কলিজা, ভুঁড়ি, যেটা আমরা আসলে, যেহেতু আমাদের আল্লাহর রহমতে বেশ কোয়ান্টিটি আল্লাহর রহমতে জবাই হয়, আসলে সেটগুলি নিয়ে আসলে যেহেতু খুব অল্প সময় আমরা বিটুবিতে ঢুকছি, সো ওরকম সময় পাই না, আমরা একটা কষাইকে আমরা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি, সো ওরা ওদের মতো করে বিক্রি করে। আপনি যেটা ভ্যালু অ্যাড করার কথা বললেন, ইচ্ছা আছে মাটন নিয়ে কিছু একটা করার, রেস্টুরেন্ট লাইনে মাটন নিয়ে ঢোকার একটা ইচ্ছা আছে, হয়তো বা আল্লাহ চাইলে কিছু দিয়ে পরে। কারণ যেহেতু আমার নিজস্ব প্রোডাক্ট, আমি যেহেতু একটা জায়গায় সেল করতেছি, দিচ্ছি খুব টাইট প্রাইসে, তার মানে আমি ডেফিনেটলি আমি যদি আমার নিজের রেস্টুরেন্টে যদি নিজেই বিক্রি করি, এটি 10 টাকা করে কমে বিক্রি করতে পারবো, 5 টাকা করে মার্জিন থাকবে, আপনার প্রফিটেবিলিটিটা বেশি বেড়ে যাবে। আর যখন ওই আপনি বললেন ভ্যালু অ্যাড করে, ওটা তো আমার কথার কথা একটা 1000 টাকার ছাগলের মাংস, এটা তখন অটোমেটিক 800 টাকা চলে যাবে। সো এই প্রসঙ্গে আমাদের যে আজকে যে টেক অ্যাওয়ে যদি আমরা বলি, যে আসলে আমরা যারা শহুরে শিক্ষিত বা যারা ধরেন একটু এথিক্যালি ব্যবসা করার চেষ্টা করি, আমরা অনেক জিনিস পারি না, এটা আমাদের একটা উইকনেস, টিপিক্যাল ব্যবসায়ীদের মতো। আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু স্ট্রেংথ হচ্ছে আমাদের যে একটা নেটওয়ার্ক আছে ভালো, আমাদের একটা কমিউনিটি আছে, আমাদের কমিউনিকেশন স্কিল ভালো। সো আমরা এটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টের ভ্যালু বাড়িয়ে কিন্তু আমরা সেল করতে পারি, আমাদের প্রফিটেবিলিটিটা ওই দিকে আমরা এনশিওর করতে পারি। সো এটা আমাদের মনে হয় যে একটা আলোচনার টেক অ্যাওয়ে হতে পারে। এখন যদি ভাই একটু পার্সোনাল লাইফে আসি, হ্যাঁ, আপনিও নিশ্চয়ই এই জার্নির মধ্যে দিয়ে গেছেন, আমি এটা দিয়ে গেছি, এখনো যাচ্ছি অনেক জায়গায়। যে আমার মা সেদিনও বলতেছে যে তুই এত পড়াশোনা করাইলাম তোকে কেন, এই গরুর ব্যবসা করার জন্য? হ্যাঁ, সো এতদিন আমি বুঝাইতাম যে এই পড়াশোনা করছি জন্যই তো আসলে ব্যবসায় আসা উচিত। হ্যাঁ,
তো আপনিও তো সেম জার্নির মধ্যে দিয়ে হয়তো গেছেন, বা ফ্যামিলি কিভাবে এটা একসেপ্ট করেছে যে আপনি ছাগলের ব্যবসা করবেন? গরুর তো তাও একটা ধরেন একটা আরেকটু আপার আছি আমরা, তো ছাগলের ব্যাপারই নিজেকে এটা কিভাবে হ্যান্ডেল করছেন, বা ফ্যামিলি এখন কিভাবে সাপোর্ট? সবথেকে মজার জিনিস হচ্ছে আমি অনেক টাইপের ব্যবসা করছি। আচ্ছা গরু করছি, ভিতরে কিন্তু আমি দেশি মুরগি হোলসেল করতাম। আচ্ছা আমার যখন ক্যাপিটাল কম ছিল তখন দেশি মুরগি করতাম। পরে আসলে আস্তে আস্তে দেখলাম যে ছাগলে আসলে একটু প্রফিট দেখা ভালো। যাচ্ছে, আল্লাহর মতো প্রফিট দেখা যাচ্ছে। সো ভাই এরকম তো অনেক জিনিস ফেস করছি, আর আল্লাহর মতো বাসা থেকে সবাই, আমার ওয়াইফ বলেন, বাবা মা বলেন, সবাই কিন্তু বলছে যে ঠিক আছে তুমি লেখাপড়া করে আসছো, চাকরি করো, বা সবার একটা ইচ্ছা ছিল। বাট তারা আবার মনে মনে চাইতেও, হ্যাঁ মনে মনে চাইতেও যে না আমার ছেলেটার করতেছে ব্যবসা যাতে ভালো হোক, আমার হাজবেন্ডের ভালো হোক। আল্লাহ দিচ্ছে, বাট অনেক জিনিস, অনেক কথা শোনাও লাগছে। নট অনলি ফ্যামিলি, হয়তো ফ্যামিলির বাইরে অনেক অনেক কিছু বলছে। আল্লাহ নাবিদ ছাগলের ব্যবসা করতেছে, ঠিক আছে, ছাগলের ব্যাপারই গা থেকে গন্ধ আসতেছে, ছাগলের গন্ধ, ছাগলের কাছে গেলে কিন্তু ভাই দেখবেন পাঞ্জাবি বা গা থেকে একটা ছাগলের গন্ধ বের হয়, ঠিক আছে। সো এরকম মানে একটা জায়গায় ঢুকছি, পুরো ভক করে একটা ছাগলের গন্ধ চলে আসছে। সো এরকম অনেক জিনিস ফেস করা লাগছে ভাই। কোনো সময় আমি আসলে ওই জিনিসটা চিন্তা করি নাই, কারণ ব্যবসা ভাই একটা হালাল জিনিস, লাভ লস দুটা আছে জন্যই ব্যবসাটা আসলে আমাদের জন্য হালাল। সো আসলে ওইটা করতে 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 আল্লাহর রহমত আল্লাহ আমাকে এতদূর নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। এবং আমি বলবো ছাগলের ব্যবসা খারাপ না, কিন্তু অনেক ভালো। মানে আমার কাছে মনে হয় যদি ছাগলের ব্যবসা বলে কথা না, যে কোনো ব্যবসা যদি ঠিকভাবে গুছাই করা যায়, আর যেটা কিনা যে আপনি বললো, আপনি তো অনেক প্রবলেম ফেস করছেন, আমরা যারা লেখাপড়া করে আসছি, আমরা যদি আমাদের ওই জিনিসগুলি কাজে লাগাই, তো ব্যবসাটাকে কিন্তু আমরা অনেক দূরে নিয়ে যেতে পারবো। যেমন আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারতেছিলেন না, একটা প্রবলেমের ভিতরে পড়ছেন, ওখান থেকে কিন্তু আপনার বুদ্ধি আসছে যে তাহলে আমি আমার জিনিসটা আমি নিজেই সেল করি। সো এইটা একটা বড় জিনিস কিন্তু ভাই। আসলে লেখাপড়া করছি মানে যে আমি গরুর বেচতে পারবো না, বা গরুর খামার করতে পারবো না, বা ছাগল করতে পারবো না, বা মুরগি করতে পারবো না, জিনিসটা এরকম না। কারণ বাংলাদেশে ভাই অ্যাগ্রো বলেন বা এগ্রিটেক বলেন, এটার এখন এত সম্ভাবনা। সো যে কোনো মানে, এবং আপনি দেখেন আজকাল কিন্তু দেখবেন, আগে একসময় আমরা যখন ছোট ছিলাম কৃষকরা ধান চাষ করতো, এখন দেখবেন বাইরে থেকে মানুষজন লেখাপড়া করে এসে ধানের কাজ করতেছে, বিভিন্ন টাইপের ফল, টমেটো, রেড চেরি টমেটো কাজ করতেছে। সো ফলন বেশি। সো আগে কিন্তু কৃষকরা এটা এই এত ফলন করতে পারতো না। সো ওই তারা তাদের লেখাপড়াটা কাজে লাগায় কিন্তু জিনিসটা গ্রোথ বাড়াইছে, সবকিছু বাড়াইছে। সো আমি বলবো যে ভাইয়া এটা আমাদের উচিত আসলে অ্যাগ্রো নিয়ে কাজ করা। বা চ্যালেঞ্জ ফেস করতে হবে, অনেক মানুষ অনেক কথা বলবে ছাগলের ব্যাপারে, গরুর ব্যাপারে, মাথায় গামছা দিয়ে ঘুরতেছে, গা থেকে গন্ধ আসে, বাট এগুলো নিয়ে চিন্তা করা যাবে না। ফোকাস থাকতে হবে। ফোকাস থাকলে ইনশাল্লাহ সময় লাগবে, এক সময় ইনশাল্লাহ আল্লাহ চাইলে এটা সফলতা পাবেনই আপনি। এখানে যে ওই যে বিষয়টা ভাইয়া, যে আসলে আমিও দেখছি যে এইটাতে ইমেন্স পটেনশিয়ালিটি, আর এই ফিল্ডটা পুরা ফাঁকা। আপনি যদি অনেস্টলি সিনসিয়ারলি ব্যবসা করেন, এটা আপনি রিওয়ার্ড পাবেন ইনশাল্লাহ। কারণ আপনার কম্পিটিটররা আপনার চেয়ে অনেক পিছায় আছে, তারা হয়তো ডিসঅনেস্টির দিক দিয়ে আগায় আছে, হ্যাঁ মিথ্যা কথা বলার দিক দিয়ে আগায় আছে, বাট আপনার সাথে কোয়ালিটি, কমিউনিকেশন স্কিল এইগুলাতে কখনোই সে পারবে না, এথিক্যাল স্ট্যান্ডার্ড। এবং আমি মনে করি যে এইরকম আমাদের এই যে ব্যবসায়িক সিনটা এত নোংরা হয়ে গেছে কিন্তু এই কারণে, শিক্ষিত লোকজনের অভাবে বা এথিক্যাল লোকজনের অভাবে। সো আমার মনে হয় যে এখন একটা সময় আসছে যখন এই শিক্ষিত লোকজন বা এথিক্যাল লোকজন, তাদের আসলে এই জায়গাটায় এগিয়ে আসা উচিত। এবং এটা শুধু কিন্তু বাংলাদেশে না ভাই, আপনি যেটা বললেন যে এগ্রিকালচার এটা ভালো করতেছে বা ভালোর দিকে যাচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি দেখেন এখন যত টেক জায়ান্ট আছে, আপনি বিল গেটস বলেন, জ্যাক মা বলেন, মার্ক জাকারবার্গ বলেন, whoever you name, everyone is going to agrotech বা এগ্রিকালচার বলি, যে সবাই কিন্তু এগ্রিকালচারে যাচ্ছে। মানে ওয়ার্ল্ডের ট্রেন্ডটা কিন্তু এদিকে যাচ্ছে। একসময় আইটি ছিল, এখনো আইটি আছে, হয়তো এটা শিফটিং হচ্ছে টুয়ার্ডস এগ্রি। শিফটিং তো হচ্ছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। একসময় ঢাকা সিটি সে বলতে গেলে একসময় দেখবেন যে ছিল যে ব্যাক ইন 2017-18 ঢাকা শহরের রেস্টুরেন্ট ভরে গেছিল। মানে একটা সময় কিন্তু যে মার্কেট বাবল আপ হয়ে গিয়ে কিন্তু আবার একটা স্টেবল পর্যায়ে চলে আসে, অনেকে চলে গেছে। সো তখন কিন্তু এসব জায়গায় কিন্তু আসলে অনেকে আবার তখন ওই যে ব্ল্যাক মানিরও ইনভলভমেন্ট থাকে, ব্ল্যাক মানির একটা ইনভলভমেন্ট থাকে। সো আসলে এগ্রিটেকের যে কথা বলছেন, মানুষ এখানে আসবেই, আজ হোক কাল হোক, কারণ যত কিছু হোক না কেন মানুষজন আসলে ওই খেতে হবে। আপনি গায়ে কিছু পরি না পরি, এক জামা পরে আমি 1 বছর থাকি, আমার 3 বেলা খেতেই হবে সেটা। এবং মানুষ
সবথেকে বড় জিনিস, আরো একটা জিনিস মানুষ চিন্তা করে, নিজে যা করছি, নিজে যা খাইছি, আমি আমার বাচ্চা কাচ্চার জন্য অ্যাটলিস্ট ভালো জিনিসটা খাওয়াবো। সো আমরা কিন্তু যখন আমাদের বাচ্চা কাচ্চার জিনিস চিন্তা করি আমরা, তখন কিন্তু চিন্তা করি যে ভাই দাম বেশি বিষয় না, ভালো জিনিস পাচ্ছি, এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে জিনিসটা ভালো। আমি সাগর ভাইয়ের কাছে গেছি, আমি ভালো জিনিস পাচ্ছি, এই হচ্ছে বিষয়টা। সো ভাই মানুষজন ইনশাল্লাহ আসবে এই লাইনে, এবং এখানে সম্ভাবনা অনেক। লাস্ট একটা কোশ্চেনে যাওয়ার আগে, র্যাপ আপ করার আগে আরেকটা কোশ্চেন মাথায় আসছে, এটা আমি ভুলে গিয়েছিলাম, এটা মাঝখানে আসছিল কোশ্চেনটা, যে বাইরে আমরা তো শুধু ছাগলের ক্ষেত্রে শুধু মাংস কেন্দ্রিক চিন্তা ভাবনা করি বাংলাদেশে, বাইরের অনেক কান্ট্রি বা আরব কান্ট্রি গুলা কিন্তু দুধের একটা প্রচলন আছে, ছাগলের দুধ। বাংলাদেশে কি এটার কোনো সম্ভাবনা আছে কিনা ভাইয়া, বা এটার অবস্টাকেল গুলা কি, আমাদের ব্রিড গুলা কি এই দুধ প্রডিউস করতে সক্ষম কিনা? আমি সময় নিচ্ছি ভাইয়া কোশ্চেনে, ওই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের সময় অনেক এরকম হাদিস দেখছি যে তারা ছাগলের দুধ পান করতেছেন, বা এখনো কিন্তু আরবে এই ট্রেন্ডটা আছে। এইটার বিষয়ে একটু যদি আমাদের ফার্মেও অনেক লোকজন আসে ছাগলের দুধ কেনার জন্য। আসলে ছাগলের দুধ তো আমরা প্রডিউস করি না, আমাদের বকরি আসলো, কিছু দুধ থাকলো আমরা দোয়ায় দিয়ে দিলাম, এবং বেশিরভাগ সব বাচ্চা কাচ্চার হাঁপানির কষ্টের জন্য যাদের হয় তারা বেশিরভাগ আসে। সো বাংলাদেশে এখন নরসিংদীতে অনেক খামারি ভাইরা আসছে যারা কিনা আপনার হচ্ছে যমুনা পাড়ির সাথে ব্ল্যাক বেঙ্গলে ক্রস হয়ে, যারা একটু একটা করে বাচ্চা দেয় বা দুটো করে বাচ্চা দেয়, দুধ ভালো হয় ওরকম করে তারা কিছু দুধ বিগ সেল করতেছে, দুধের কিছু চিজ টিজ কি জানি বানাচ্ছে, আমি দেখলাম। সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু আসলে সেক্ষেত্রে একই জিনিস, কমার্শিয়াল পারপাসে যেতে হবে। কারণ যতটা ডিমান্ড, আজকে যদি আমি ছাগলের দুধ বিক্রি করা শুরু করি ভাইয়া, আমি কিন্তু বিক্রি করে শেষ করতে পারবো না, কিন্তু আসলে কি আমি ছাগল দুধ বিক্রি করতেছি না গরুর দুধের সাথে মিক্স করে দিচ্ছি, এই জিনিসটা বড় বিষয়। ছাগল দুধের কেজি 200 টাকা, গরুর দুধের কেজি 80 টাকা, 90 টাকা, 100 টাকা, ভালো জায়গায় গেলে 110-20 টাকা। সো আসলে এটা একটা বড় বিষয় আছে। আর এত ছাগলের দুধ ভাইয়া হয়ও না, মানে পাওয়া যায় না, কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগল কোন ব্রিড গুলা দুধ ভালো হয়, বা ওই আরাবিয়ান ওই বাইরের দেশে, হ্যাঁ আসলে আমি অতটা বলতে পারবো না, উন্নত জাতের অনেকগুলি আছে, দুধ ভালো হয়। সাদা ধরনের ছাগল কিছু আছে, আমার নাম খেয়াল পড়ছে না এখন। আমাদের যে ব্ল্যাক বেঙ্গল যেগুলি আছে, এগুলির দুধ কেন আমরা বেশি পাই না, কারণ ওদের আবার বাচ্চা দেয় বেশি। সো বাচ্চা 3টা বা 4টা বাচ্চা দিলে তো ওদেরকে দুধ দিতেই হবে। সো আবার অনেক সময় দেখা যায় যে ছাগলগুলি যে গ্রামে মা বোনদের সাথে থাকে, তো মানে একটা দুটো করে পালতেছে, ছাগলের দিকে খেয়াল করতেছে না, ছাগল দেখা যাচ্ছে একটা ওলানের একটা বাট নষ্ট থাকে, সো এইসব জিনিস থাকে, সব বাচ্চার দুধ ঠিকভাবে পাচ্ছে না, ওলান ফুলে যাচ্ছে। সো দুধটা নিয়ে আসলে কাজ করার অনেক জায়গা আছে, এখনো শুরু হয় নাই, বাট ছোট আছে, অপরচুনিটি আছে, অবশ্যই অনেক চাহিদা বলতে ভাইয়া অনেক চাহিদা। মানে কারণ এটা অনেক অ্যাপ্রোচ পাই, কিন্তু আসলে আমি সবাইকে ডিরেক্ট বলি, কারণ আমাদের তো আসলে আমরা যেহেতু করি না, আমার ধরুন যে কথা 100টা বকরি আসছে, ছাগি আসছে, ওখান থেকে আমি বিকালবেলা ধরেন যে কালকে জবাই হয়ে যাবে, বিকালবেলা দুধ দুয়ায় ধরেন যে আমি 1.5 কেজি পাইলাম, 2 কেজি পাইলাম, কোনটা থেকে 50 গ্রাম 100 গ্রাম, সবটা তো আর ওনার দুধ থাকেও না। A bright idea is only helpful when paired with significant research, analysis, and consultation. Don't just dream it, research it. Let us turn your ideas into informed action. সো অনেক সম্ভাবনা, অনেক যদি করা যায়। তারপর গোট চিজের তো বাইরে অনেক ডিমান্ড, গোট চিজের বাইরে অনেক ডিমান্ড, কিন্তু আমাদের দেশে আসলে সম্ভব না, মানে এখন পর্যন্ত সম্ভব দেখি নাই কারো আমি, যে ওরকম কোয়ান্টিটি, ওরকম যেরকম কনজাম্পশন আছে ওরকম করে। আমাদের দেশে আসলে এই যে প্রাইস গুলা নিয়ে যে প্রাইস ওয়ার, আমাদের এই যে কষাইয়ের সাথে কষাইয়ের সাথে সাপ্লায়ারের এই প্রাইস ওয়ার গুলার মেইন কারণ হচ্ছে যে আমরা ভ্যালু এডিশনে উইক, একদমই উইক। আপনার বাইরের একটা প্রোডাক্ট থেকে ওরা যে পরিমাণ ভ্যালু অ্যাড করে, যেমন চিজ বানাচ্ছে, দই, মিষ্টি, মাঠা, মানে প্রচুর। ইভেন আপনি যদি আমের ক্ষেত্রে দেখেন, আমরা কত আম নষ্ট করতেছি। আপনি থাইল্যান্ডে যান, আপনি ইন্দোনেশিয়ায় যান, ওরা আম থেকে কত কিছু করতেছে, পাল্প করতেছে, ড্রাই ফ্রুট, মানে অনেক কোনো জিনিস ওরা ফেলে দিচ্ছে না, ওয়েস্টেজ ওদের বলতে গেলে খুবই কম। আমাদের এই এগ্রিকালচারের একটা বড় অবস্ট্যাকল হচ্ছে, এবং এই প্রাইস ওয়ার, বা এই যে আমাদের যে চোকিং প্রাইস, মানে ব্লিডিং হচ্ছে অল্প একটু এদিক ওদিক হলেই চালান নিয়ে টানাটানি, এটা একটা বড় কারণ হচ্ছে যে আমরা এই ভ্যালু এডিশনে উইক, আমরা আসলে ওইভাবে ভ্যালু অ্যাড করতে পারতেছি না আমাদের প্রোডাক্ট গুলাতে। বাট ভাই ভ্যালু অবশ্যই, বাট ভ্যালুয়েশন করতে গেলে আবার আমাদের দেশের মানুষজন আবার একটা থাকে না, একটা বিষয় যে একটা টাকার বিষয় থাকে, আমি একটা জিনিস করতে যাচ্ছি, ওটার জন্য আমার একটা ইনভেস্টমেন্ট লাগে। সো আমাদের দেশের আমি বলবো যে আপনার যদি কোনো
ব্যাংকে যান আপনি কিন্তু ফান্ডিং এর জন্য, যদি আপনার কোলাটেরাল না থাকে আপনি কিন্তু ফান্ড পাবেন না, আপনার যতই ভালো প্ল্যান থাকুক না কেন। সো ওই দিক থেকেও কিন্তু বেশ কিছু জিনিস আমাদের মতো যারা লোকজন আছে আমাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। আমার একটা সুন্দর প্রজেক্ট আছে, প্ল্যান আছে, কিন্তু আমার শুধু কোলাটেরাল নাই বলে আমি একটা ইনভেস্টমেন্ট পাচ্ছি না। সো এটা একটা বড় বিষয় যে আপনি যে ভ্যালু অ্যাড করবেন, এরকম অসংখ্য ভাইরা আছে যে করতে গেলেও করতে পারতেছে না। সো এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এই যে কোনো ব্যবসার ক্ষেত্রে ওভারঅল আর কি আমাদের দেশেই আর কি এই জিনিসটারই একটা প্রবলেম, এই কারণে আমাদের এগ্রিকালচারে আমরা এত স্ট্রাগল করতে হয়। আর যে কোনো এগ্রি বিজনেসে ভাই আসলে সত্যি বলি না, যদি কত টাকা বা দরকার, 5 লাখ 10 লাখ টাকা দিয়ে কিন্তু চাইলে এটাকে সুন্দর করে নার্চার করা যায়, যদি বিটুবিতে যদি না যায়। যে কোনো জিনিস বলেন, আপনি দুধ থেকে যদি আমি ঘি বানাবো বা এটা করব, খুব বেশি যে টাকা লাগে তা না, কিন্তু অনেকের ধরনের যে জায়গা আছে, সুযোগ আছে, কিন্তু আসলে সবসময় সবার আসলে টাকা থাকে না ভাইয়া। সো ওই জিনিসটা একটা বড় সমস্যা। আমার কাছে মনে হয় যে এই দিক থেকে যদি কোনো সাপোর্ট যদি সরকার থেকে পাওয়া যায়, সো এটা আমাদের জন্য খুব ভালো হবে। এখন আমরা যদি শেষের দিকে চলে এসেছি, অনেকগুলা টেক অ্যাওয়ে আসছে আমাদের, যারা নতুন ব্যবসা আসতে চায় বা যারা অলরেডি ব্যবসা করছে, অনেক আইডিয়া বা অনেক কিছু পাবেন পরামর্শ। একটু যদি র্যাপ আপ করে নতুন যারা ব্যবসা আসতে চায় তাদের বিষয়ে যদি আপনি একটু পরামর্শ দেন ভাইয়া। যদি নতুন কেউ ছাগলের ব্যবসা আসতে চায়, যেহেতু আমি ছাগলের ব্যবসাটা নিয়ে কাজ করতেছি, যদি ছাগলের ব্যবসা আসতে চায়, আমি বলবো যে এখানে নিঃসন্দেহে প্রফিট আছে। বিগত আল্লাহর রহমতে প্রফিট আছে বলে বিগত আমি 3-4 বছর ধরে আমি এটা নিয়ে কাজ করতেছি। প্রফিট না থাকলে এটা ছেড়ে হয়তো অন্য কোনো জায়গায় চলে যেতাম। সো চ্যালেঞ্জের ভিতরে মানে এই ব্যবসা যারা আসবে, সবার ফার্স্টে হচ্ছে তাদের পারচেসটা ঠিক করতে হবে, এবং আমি কোথায় সেল করব, আমার সেলিং পয়েন্টও থাকতে হবে, যে আমি কোথায় সেল করব বা কি সেল করব। আমি কি ভ্যালু অ্যাড করে সেল করতে যাচ্ছি, বা আমি নাকি জ্যান্ত ছাগল সেল করতে যাচ্ছি, নাকি আমি মাংস বিক্রি করতে যাচ্ছি, সেটা একটা বড় বিষয়। এবং সব থেকে লাস্ট, কিন্তু সব থেকে আরও একটা বড় জিনিস, ধৈর্য নিয়ে বসে থাকতে হবে, ওয়েট করতে হবে, যে একটা সুন্দর প্ল্যান, আমি এই করে যাব, আমি এই 3টা স্টেপে বা 4টা স্টেপে আমি এখানে পৌঁছাতে চাই। হয়তো বা 4টা স্টেপে পারবো না, 6-7টা লাগবে, ফেল করব, আবার যেতে হবে, বাট তাকে সবুর করতে হবে, ধৈর্য ধরে এই জিনিসটা নিয়ে লেগে থাকতে হবে। নিঃসন্দেহে বাংলাদেশে ছাগলের যত ডিমান্ড, মানে আমি যেটা দেখছি আল্লাহর রহমতে, এরকম হতে পারে, এরকম হতে পারে একটা সময়কে দেখা যাচ্ছে যে আমরা মাটন ইম্পোর্ট করতেছি, কারণ প্রোডাকশন কত হচ্ছে, লোক কত বাড়তেছে, সো চাহিদা কত বাড়তেছে। সো আসলে এরকম হয়তো আমি বলতেছি আজকে এমনি, কিন্তু এটা কিন্তু হতেই পারে ভাইয়া। সো ছাগলের ডিমান্ড বাড়বেই, কারণ আপনি বিয়েতে গেলেই আমরা খাসির কাচ্চি লাগবে, আর আমরা বাঙালি ভাই, আমাদের ওই বিরিয়ানি কাচ্চি খুবই ভালোই লাগে। আর লাস্ট যদি বলেন ভাইয়া, অনেকেই আপনি কি নিজেই খামারে থাকেন বা এই পারচেজ বা পুরো প্রসেসটা নিজেই টেক কেয়ার করেন? ভাই সত্যি কথা বলতে হচ্ছে যে এখন যে আমি সবসময় রেগুলার খামারে থাকি তা না, বাট এই একটা জিনিস ডেভেলপ করে, আমার কথা হচ্ছে একটা ব্যবসা চলতে হবে যেখানে কিনা ব্যবসার মালিক ছাড়া ব্যবসা চলবে। সো ওই জায়গা পর্যন্ত কিন্তু নিতে গেলে মালিকের ইনভলভমেন্ট লাগবে। সো আজকে ধরেন যদি মারা যায়, আমার ব্যবসা তো পড়ে গেলে হবে না, ব্যবসা কোম্পানির মতো চলতে হবে। সো আমি থাকি না থাকি, বাট আমার প্রত্যেকটা সেক্টরেই মনিটর করতে হবে, এবং এই মনিটরগুলি করার জন্যই কিন্তু আসলে ওই ফিল্ড থেকে গিয়ে এখন কথার কথা, আমি যদি লাইব্রেরি বিক্রি করি, আমি এখন একটা ছাগল দেখলে বুঝতে পারি ছাগলের কতটুকু মাংস হবে বা কতটুকু এটা কেনা হতে পারে। যদি কিনে নিয়ে আসে, ও যদি বলে যে এটার দাম 10,000 টাকা, সো আমার এটা থাকতে হবে যে এটার পিছনে ও 200 টাকা মারছে নাকি মারে নাই। সো ওই এক্সপিরিয়েন্সটার জন্য কিন্তু ভাইয়া মাঠে যেতে হবে 2-3 বছর 4 বছর কাজ করতে হবে। ও এইটা একটা ছাগল জবাই করে বিক্রি করছে, কথার কথা বললো 8 কেজি, বাট আমি তো জানি যে এখানে 8.5 কেজি মাংস বা আধা কেজি মাংস কোথায় গেছে। সো এই জিনিসটা শিখতে সময় দিতে হবে এবং নিজে থাকতে হবে। মানে এখন অনেকেই দূর থেকে চায় যে বিদেশে থাকে বা ঢাকায় থাকে, গ্রামে খামার দিবে, এরকম ভাইয়া আমি কত ফোন পাইছি যে ভাইয়া আমি আপনার থেকে 20টা ছাগল কিনবো, আমার ভাই আছে, আমার ভাই আছে, দিব, সে পালবে। আমরা ইউটিউবে ঢুকলে দেখতে পারি যে রঙিন মাছে কোটিপতি, 2টা ছাগল থেকে 200 ছাগল। আসলে জিনিসটা এরকম না। কারণ সবথেকে বড় জিনিস হচ্ছে, তাদের ব্যাপারে কি বলবেন ভাই? তাদের ব্যাপারে কি পরামর্শ? আমি বলবো যে ভাইয়া, এইটা নিজের এক্সপিরিয়েন্স না থাকলে সম্ভব না। এবং যতই আমি এটাও শুনছি ভাই, আমি সিসি ক্যামেরা লাগাবো, আমি কথা শুনবো, কতক্ষণ আপনি সিসি ক্যামেরা দেখে কথা শুনবেন, কতক্ষণ কি করবেন? আপনার ছাগলের ঠিকভাবে খাওয়াচ্ছে কিনা সেটা আপনার মেকশিওর করতে হবে, ছাগল ঠিকভাবে কিনতেছেন কিনা সেটা মেকশিওর করতে হবে, আর অসুখ বিসুখ হচ্ছে কিনা সেলসটা মেইনটেইন করতে হবে, এবং
গ্রামে যারা করে 20টা ছাগল করলো, বিক্রির সময় হাটে নিয়ে গেল, হাটে গিয়ে দাম পাচ্ছে না, কারণ হাটে থেকে সিন্ডিকেট থাকে ভাই। আমরা যারা এই যে এখন হাটে গেলে কিন্তু এখন ব্যাপারীরা বা কসাইরা দাম কত বলছে, কসাইদের একটা ভাষা থাকে, আপনি খুব ভালো করে জানেন। সো এটা তো ভাই আয়ত্ত করতে আমার 4 বছর সময় লাগছে। সো আসলে এইটাতে কত টাকা বোঝাচ্ছে, এটা তো এখন ওরা কথা বললে আমি বুঝি যে এটার দাম এত। সো এটা তো 4 বছর সময় দিতে হয়েছে এটার বিষয়ে। সো এটার সাথে ইনভলভমেন্ট থাকতেই হবে, ইনভলভ ছাড়া না থাকা ছাড়া কোনো রাস্তা নাই, এবং ওই অন্যের উপর ভরসা করে ব্যবসা হবে না, এবং আপনার টাকা ভ্যালু আপনিই বুঝবেন, আমি কোনো সময় বুঝবো না। সো আপনার ইনভেস্টমেন্ট এটা আপনি যদি আমার উপর ছেড়ে দেন, কারণ এই টাকা যেহেতু আমি নিজে আর্ন করি না, ওটার ভ্যালু আমার কোনো সময় হবে না ভাই। ওটার কষ্টটা, ওটার মায়াটা আপনারই সব থেকে বেশি থাকবেন। এখানে যে টেক আওয়েটা আসলে যে শুরুতে আপনাকে সময় দিতেই হবে। একটা স্টেজ গেলে হয়তো আপনি যত বেশি ইনভলভ থাকবেন, আপনি আস্তে আস্তে অপারেশনটা থেকে বের হয়ে আসতে পারবেন। শুরুতে আপনাকে সময় দিতেই হবে। যেমন একটা সাইকেলের উদাহরণ যদি বলি আমরা, একটা বাইসাইকেল যখন শুরুতে রান করতে হয় তখন কিন্তু কন্টিনিউয়াস প্যাডেল দিতে হয়, এরপরে রান হয়ে গেলে এরপর মাঝে মাঝে প্যাডেল দিতে হয়, বাট প্যাডেল কিন্তু আপনার দিতেই হবে। হ্যাঁ, আপনি যে ব্যবসা শুরু করলাম আর চলে গেলাম, হ্যাঁ, এটা সোহাগ ভাই এক্সাম্পলটা বলছেন ওই রকমারির, ওইখান থেকে পাওয়া আর কি। হ্যাঁ, যে শুরু করলাম আর চলে গেলাম, বাট শুরুতে ওই প্যাডেল দিতে হবে, কন্টিনিউয়াস থাকতে হবে। এরপরে একটা সময় যে হয়তো আপনি একটু রিল্যাক্স পাবেন, বা এখন যেটা আপনি করছেন যে দূর থেকে কন্ট্রোল করা সম্ভব, এটা সম্ভব, কিন্তু আপনাকে শুরুতে সময় দিতে হবে, ফিল্ড একদম মাঠ পর্যায়ে কাজ করতে হবে। আর আপনি যেটা বলতেছেন যে অনেকে আছে যারা কিনা প্রবাসী ভাইরা, আমি বলবো হঠাৎ করে একসাথে বড় আকারে শুরু না করে, তারা যদি করতে চায় 2-3টা দিয়ে শুরু করুক। ভাই, তোমার ভাই আছে, তোমাকে আমি 3টা খাসি দিলাম বা 3টা ছাগল দিলাম, তুমি কি করো, আমাকে একটা রেজাল্ট দাও, রেজাল্ট ভালো হলে আমি তোমাকে 6টা দিব, আমি তোমাকে 8টা দিব, ফেজ বাই ফেজ। 20টা দিলাম, শুরু করলো, ভাইয়া হলো না, কারণ আসলে কি সে হলো না, নাকি সে বিক্রি করে টাকা খেয়ে ফেললো, তারপর এরকম তো ভাই অ্যাভেলেবেল আছে ভাই। সারা আমাদের এরকম অনেক প্রবাসী ভাইরা আছে, সারা জীবন কষ্ট করে টাকা পাঠায়, বাড়ি এসে দেখে যে তার নিজের কিছু না, সবাই ফ্যামিলির লোকজন সব উড়াই ফেলছে, শেষ করে ফেলছে। সো আমি বলবো যে 3টা 4টা 5টা। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, হঠাৎ করে যারা শুরু করতে চায়, যারা শিখতে চায়, আমি বলবো যে একটা ফুল সাইকেল, মানে বাচ্চা থেকে শুরু করে প্রেগনেন্ট ছাগল পর্যন্ত ডিফারেন্ট ফেজের যদি সবাই একটা একটা করে নিয়ে শুরু করে, তাহলে আসলে সে 6 মাসের ভিতরে ফুল সাইকেলটা শিখতে পারলো। সো এটা আমার কাছে মনে হয়, আমার সাথে যারাই এই বিষয়ে কথা বলতে আসছে বা খামার করতে চাইছে, আমার তো আসলে খামারের কোনো এক্সপিরিয়েন্স নাই, আমার দেখা থেকে আমি বলছি যে ভাই, আমার কাছে মনে হয় যে আপনি 6 মাসের ভিতরে একটা ফুল জিনিস শিখতে পারবেন। ছোট বাচ্চার কি অসুখ হয়, প্রেগনেন্ট ছাগলের কি অসুখ হয়, বড়টার কি অসুখ হয়, সবগুলি একটা আইডিয়া করতে পারবেন। সো সবাইকে বলবো যে যদি কেউ শুরু করতে চায়, অল্প পরিসরে এরকম 2-3টা নিয়ে শুরু করতে পারে। থ্যাংক ইউ সো মাচ নাভিদ ভাই, খুব অনেক কিছু শিখলাম আমি আপনার সাথে কথা বলে অনেক কিছু শিখতে পারলাম। আমি ট্রেডে নতুন, আমার খুবই ভালো লাগার একটা ট্রেড ছাগলের যে ট্রেডটা, বাট এখানে আমি করতে যে আমি আসলে এটা করতে পারি নাই, বাট আপনাকে দেখে ইন্সপায়ার্ড হইলাম, অনেক কিছু শিখলাম, বা অনেক অপরচুনিটি আমার কাছে হাতছানি দিচ্ছে, হয়তো ইনশাল্লাহ আমরা আপনার সাথে কাজও করবো ভবিষ্যতে। আর যারা দর্শক আছেন, আমি দৃঢ় বিশ্বাস করি যে আমার মতো আপনারাও উপকৃত হয়েছেন। আপনারা যদি ভাবেন যে এই উপকারী জ্ঞানগুলো আরো বেশি মানুষের কাছে যাওয়া দরকার, প্লিজ আমাদের চ্যানেলটা কি করবেন, যেভাবে পৌঁছায় যায়, সাবস্ক্রাইব বলেন বা শেয়ার করা বলেন, এগুলো করবেন ইনশাল্লাহ। আমরা একটু ইন্সপায়ার্ড হব আরো ভালো ভালো কন্টেন্ট বা এরকম নাভিদ ভাইয়ের মতো আরো রিসোর্সফুল লোকজনদের নিয়ে আসার জন্য। সো থ্যাংক ইউ নাভিদ ভাই, দেখা হবে ইনশাল্লাহ আপনার সাথে আবার কোনো এক জায়গায়, আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।